আচ্ছা, রেকর্ডিং ইন প্রোগ্রেস, ঠিক আছে, ডান। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। দেখা যাক কি হয়, ঠিক আছে। এখন দেখেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইন আওয়ার লাস্ট ক্লাস। আচ্ছা, আপনারা কি রেকর্ডিং অন দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিন? একটু বলবেন প্লিজ। জি। হ্যাঁ দাদা। হুম। হ্যাঁ দাদা, রেকর্ডিং হচ্ছে। বুঝলেন? থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ, খাইছি খাইছি। ইন আওয়ার লাস্ট ক্লাস হোয়াট উই সেইড, আমরা বলেছিলাম যে আই লাভ ইউ, কমা দিয়ে, বাট ইউ হেট মি। এরপর আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে এই পুরো সবাই অডিও বন্ধ রাখবেন। আমি কিন্তু অডিও অন থাকলে খুব বিরক্ত হই, ফ্রাঙ্কলি স্পিকিং, ঠিক আছে, কারণ আমি ক্লাসে এই একটা বিষয় খুব বিরক্ত হবো। আমাকে যত কিছু বলেন আমি বিরক্ত হবো না, এই একটা বিষয় খুব বিরক্ত হবো, যে আমার নামে যে কমপ্লেন গালিগালাজ দিয়ে এই সেই, এর কারণ হচ্ছে একটাই, আর কিছুই না। তো আমরা বলেছিলাম যে আই লাভ ইউ বাট ইউ হেট মি, এটা বাংলা কি? আমি তোমাকে ভালোবাসি, একটু পজ দিয়ে, কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। এবং এটাও বলেছিলাম যে আপনি চাইলে আপনার প্রয়োজন মাফিক কি করতে পারবেন, এই কমাটা পরেও দিতে পারবেন। এই কমাটা পরেও দিতে পারবেন, আগেও দিতে পারবেন, যেখানে মন চায় সেখানেই দিতে পারবেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যেখানেই কমাটা দিবেন সেখানে কি হবে, সেখানেই হচ্ছে আপনার কি হবে, যে জিনিসটা পজ হয়েছে বা একটা ব্রেক দিয়েছে বোঝাবে। এখন এটা হচ্ছে নর্মাল ফ্লো অফ স্টেটমেন্ট। কিন্তু এটা বলার পরে আমি আপনাকে বলেছিলাম যদি এমন হয়ে যায় যে আপনার কথার টোনটাই চেঞ্জ হয়ে গেল, মানে আপনি খুব বিরক্ত নিয়ে বললেন যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। এই যে কিন্তু থেকেই যে আমি আমার কথার টোনটা চেঞ্জ করে ফেললাম, তখন আমি কি বললাম, যে এই ক্ষেত্রে আমাদেরকে এম ড্যাশ ইউজ করতে হবে। এবং আমরা বলেছিলাম যে উই উইল স্টার্ট আওয়ার ডিসকাশন ফ্রম দিস ভেরি টপিক কল্ড এম ড্যাশ, ঠিক আছে। এই যে আলম মিয়া স্ক্রিনে দাগাচ্ছেন না, এই যে বিরক্ত হবো, কিন্তু আমি বারবার বলছি, ভদ্রলোকের মতো বলছি, দয়া করে এই পাকনামিগুলো স্ক্রিনে করবেন না। ভাই প্লিজ, ভাই ভাই ভাই, পায়ে ধরি, হাতে ধরি, এই যে সুন্দর করে বলতেছি, শুনবেন না আপনারা, ঠিক আছে? এই যে শাওমি না কি নাম স্ক্রিনে দাগাচ্ছেন, দয়া করে এগুলো করবেন না ভাই, ঠিক আছে, এগুলো সব রেকর্ড দাদা, হয়ে থাকবে। সবাইকে মিউট করার অপশন তো আছে, সবাইকে মিউট করে দিন কাইন্ডলি। না, কথা বলার অধিকার তো আপনার সাংবিধানিক রাইট, আপনি কথা বলবেন, কিন্তু আপনাকে মিউট রাখবো কেন? বরঞ্চ আপনারাই ভালো হয়ে থাকবেন যে আমরা ক্লাস করতেছি, ওকে, লেটস জয়েন দ্য ক্লাস, তাই না? আপনারা কেন ক্লাসে এনভায়রনমেন্ট নষ্ট করেন? আপনি মোবাইলটা হাতে নিয়ে বসে থাকেন, দাগানোর দরকার নেই তো আপনার, তাই না? ওকে, যেটা বলছিলাম, তো আমি কি বললাম, যে এই যে কথার মধ্যে আমাদের টোন চেঞ্জ হয়ে গেল, এই জিনিসটা আমরা প্রকাশ করব কিসের মাধ্যমে? দিস উইল বি এক্সপ্রেসড বাই ইউজিং দ্য কনসেপ্ট অফ এম ড্যাশ। এটা আমরা প্রকাশ করব কি দিয়ে? এটা আমরা প্রকাশ করব হচ্ছে এম ড্যাশ দিয়ে। এখন প্রবলেম হলো এই এম ড্যাশটাই আবার কিভাবে লিখতে হয় আমরা অনেকেই পারি না। এটা একটা প্রবলেম, যে কি হাউ টু টাইপ এম ড্যাশ যদি প্রশ্ন আসে, এটাও একটা প্রবলেমেটিক ব্যাপার স্যাপার কিন্তু। তো আমি কি করি, এম ড্যাশ টাইপ করার জন্য এইভাবে ইউজ করি, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে এম ড্যাশ, ঠিক আছে। এই এম ড্যাশ ছাড়াও আরো কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে এন ড্যাশ, একটা হচ্ছে হাইফেন। তো ওগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের অন্য টপিক, প্রিলিমিনারি টপিক, ওগুলো আমার কাজে লাগবে না। ফর মি, আমার যেটা লাগবে সেটা হচ্ছে এম ড্যাশ। তো এই এম ড্যাশের যদি জিজ্ঞেস করা হয় যে এম ড্যাশের কাজ কি একটা বাক্যের মধ্যে, হোয়াট কাইন্ড অফ রোল ডাজ ইট প্লে, দাদা, একদম সিম্পল হচ্ছে ভাবে যদি আমি অনেকেই বলতে চাই, মাইক চালু করে রাখছে, যার ফলে ইকো হচ্ছে। আপনি দয়া একটু করে যদি সবাই সবার রিপোর্ট মাইকটা করেন। বন্ধ রাখেন, ঠিক আছে, সবাই সবার মাইকটা বন্ধ রাখেন। হ্যাঁ, সবাই সবার মাইকটা বন্ধ রাখেন। আমি টেম্পোরারি ভাবে মিউট করে দিচ্ছি সবাইকে, ঠিক আছে, আমি টেম্পোরারি মিউট করে দিলাম, যান, হ্যাঁ, থাকুন। তো কি বললাম, যে এম ড্যাশের তাহলে কি হবে, এটার মূল কথাটা কি? এটার মূল কথাই হলো বাক্যের মধ্যে যদি অতিরিক্ত ব্রেকের প্রয়োজন হয়, বা ধরেন বাক্যের মধ্যে যদি কি প্রয়োজন হয়, ধরেন কথার টোন চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে এম ড্যাশটা ইউজ করবেন। এখন প্রশ্ন হবে, সুমন ভাই এই এম ড্যাশটা আমি আসলে ইউজ করব কোন জায়গাতে? খুব সিম্পল একটা অ্যান্সার, আপনি যেই জায়গা থেকে বাক্যের টোন চেঞ্জ করবেন সেই জায়গাতেই আপনি এম ড্যাশটাকে ইউজ করবেন, দ্যাটস ইট। ধরেন আপনি উপরের বাক্যটায় বললেন কি, যে আমি তোমাকে ভালোবাসি, এটা বলে আপনি কথা টোন চেঞ্জ করে ফেললেন, কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। তাহলে এই দেখেন, আই লাভ ইউ, এই যে এম ড্যাশ দিয়ে, বাট ইউ হেট মি, হয়ে গেল, শেষ, আর কিছুই না।
আপনি আই লাভ ইউ বলার পরে এম ড্যাশ দিয়ে তারপর কি করলেন, আপনি ইউ হেট মি লিখে দিলেন বাট দিয়ে, হয়ে গেল শেষ। তার মানে আমি, যিনি আমার অডিয়েন্স বা যিনি আমার এক্সামিন, খাতা এক্সামিন করবে বা স্ক্রিপ্ট চেক করবে, উনি দেখেই বুঝবে যে এখানে আপনি একটা কথার বাচন ভঙ্গিতে পরিবর্তন এনেছেন। তবে এখানে একটা ঝামেলা আছে, সেক্ষেত্রে বাটকে আমরা একটা কমা দিয়ে আলাদা করে দেব, এইটুকু জিনিস মাথায় রাখবো। কিন্তু যদি এমন হয় আপনি বাট বলার পরে কথার টোন চেঞ্জ করলেন, আপনি কি বললেন, আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো, এইবার দেখেন কি হলো, আপনি আই লাভ ইউ বললেন ঠিক আছে, এটা বলার পরে আপনি বললেন কি বাট, এরপর আপনি কথার টোন চেঞ্জ করলেন, তাহলে এখানে হবে বাটের পরে এম ড্যাশ দিয়ে ইউ হেট মি, হয়ে গেল শেষ, আর কিছুই না। কিন্তু সেক্ষেত্রে কি করবেন, আপনি বাটের আগে একটা কমা দিবেন, মানে বাটটাকে আলাদা করে রাখবেন। ব্যাপারটা বুঝতে পারছেন না সবাই? একটু বলেন তো বুদ্ধি করে। জি জি দাদা। স্যার। জি দাদা, মোদ্দা কথা, বিষয়টা এম আরেকবার ড্যাশ রিপিট ব্যবহার করবেন। করার সময় দাদা আমি আমরা বুঝেছি। যেখানেই পজ দেওয়ার প্রয়োজন ফিল করব, বা যেই পয়েন্ট থেকে আমরা আমাদের কথার টোনটা চেঞ্জ করব, ওই জায়গা থেকেই আমরা কি করব, এম ড্যাশটাকে প্রয়োগ করব, ঠিক আছে? এখন নেটিভ ইউজাররা দেখবেন, আমি গত ক্লাসে বলেছিলাম যে অনেক সময় কিন্তু বলাটা পছন্দই করে না। তারা কি বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ঘৃণা করো। সেক্ষেত্রে আমরা কোন পাংচুয়েশনটা ইউজ করেছিলাম বলেন তো বুদ্ধি করে? সেমিকোলন দাদা। সেমিকোলন দিয়ে, আই লাভ ইউ সেমিকোলন ইউ হেট মি। এখন প্রশ্ন হলো, যদি এই একই বাক্যে আমি যদি বলি যে আই লাভ ইউ বলার পরে আমি কথার টোনটা চেঞ্জ করে ফেলবো, কিন্তু না বলেই বলবো তুমি আমাকে ঘৃণা করো, তাহলে তো সেমিকোলন আর ইউজ করা যাবে না। সেক্ষেত্রে কোনটা ইউজ করবেন বলেন তো বুদ্ধি করে? এম ড্যাশ। এম এম ড্যাশ। ড্যাশটা ইউজ করবেন, ব্রিলিয়েন্ট। তার মানে সেক্ষেত্রে এই এম ড্যাশটাই বুঝিয়ে দিবে যে আমরা এখানে কথার টোনটা চেঞ্জ করেছি। এবং আপনি ইন এ সেন্স বলতে পারেন এই এম ড্যাশটাই কিসের কাজ করছে এখানে বলেন তো বুদ্ধি করে? বাটের কাপ। বাটের কাজটা করে দিচ্ছে, মানে ফরেন একজন ব্যক্তি উনি ধরেই নিচ্ছে যে আপনি এখানকার কিন্তুটা বুঝে গেছেন। তাহলে বলেন, এই যে কম্পাউন্ড সেন্টেন্সে এত এত পাংচুয়েশন ছিল, এই পুরো ব্যাপারটাকে আমরা ক্লিয়ার করতে পারছি কি পারেন নাই বলেন? জি দাদা পারছি। ওকে, ব্রিলিয়েন্ট আইডিয়া। অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ কম্পাউন্ড সেন্টেন্স। আপনার কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে যা যা জানার দরকার ছিল তা আপনি আজকে থেকে জেনে গেলেন। এর বাইরে আপনার এক লাইনেরও প্রয়োজন হবে না, এটার গ্যারান্টি আমি পার্সোনালি আপনাকে দিলাম, যান, ঠিক আছে? আচ্ছা, গেল। এবার নাও দ্য কোশ্চেন ইজ, আমরা এখন কি জানি, আমরা এখন সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স জানি। এখন সুমন ভাই তো আমাকে অনেক বাক্য টাক্য শিখাবে বলছে, তাহলে আমি একটু বাক্য টাক্য লিখার চেষ্টা করব। আজকের পর থেকে আপনার মাথায় টার্গেট রাখতে হবে, আমি যে জিনিসটাই পড়বো সেটা আমি ইনস্ট্যান্ট প্রয়োগ করে দেখব। এই ধরেন আপনার এই যে আগামী 2 দিনের মধ্যে মনে হয় আপনার ফেডারেল রিজার্ভ সিস্টেম একটা মিটিং হবে, ঠিক আছে? বা যে কোনো টপিক নিয়ে আপনি মনে করেন বসলেন, তা আপনি মনে করেন লিখতেছেন কি যে ফেড, ফেড মানে আমরা মূলত ফেডারেল রিজার্ভ সিস্টেমকে বলি, ঠিক আছে? ফেড ইজ থিঙ্কিং অ্যাবাউট, ফেড ইজ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট, ফেড ইজ থিঙ্কিং অ্যাবাউট রিডিউসিং ইটস পলিসি রেট। আমি বললাম কি, ফেডারেল রিজার্ভ সিস্টেম কি চিন্তা করতেছে যে ভাই পলিসি রেটটা কমানো যায় কিনা, ভালো কথা, ভালো কথা চিন্তা করতেছে, কোনো সমস্যা নাই। আমি বললাম দা দা কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস আর, কন্ট্রিবিউটিং ফ্যাক্টর মানে কোনগুলা, যেই বিষয়গুলা ফেডকে বাধ্য করতেছে, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলে দিই, আমি কিন্তু জয়েন করছি সানি নুন নামে একটা আইডি দিয়ে। এটা বেসিক্যালি আমাদের আর একটা জুমের আইডি, ঠিক আছে? আমার ভাইবেন না যে সুমন ভাইয়ের নামে অন্য কেউ আইডি চালায়। ওকে, দ্য কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস আর, কি বলবো, দ্য কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস আর, কি বলতে পারি, হিন্ডারিং দিস প্রসেস, অন্যান্য ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো এই প্রসেসটাকে বাধাগ্রস্ত করতেছে। এই যে আপনি দুইটা বাক্য মনে করেন লিখছেন, ভালো, আপনি লিখছেন, কোনো সমস্যা নেই, লিখতেই পারেন, সুন্দর বাক্য। এখন আপনি তো একটা জিনিস শিখছেন, আপনি কি শিখছেন যে এই জিনিসটাকে আমি কম্পাউন্ড করতে পারি দুইটা আলাদা বাক্য থেকে। এখন দেখেন, আমি যদি বলি এটা সিম্পল সেন্টেন্সই রাখবো, দুইটা আলাদা বাক্য, এই দুইটা বাক্যকে সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য আমি এখানে সুন্দর করে একটা হাউ এভার নিয়ে আসতে পারি। টিচার দেখলেই খুশি হয়ে যায়, ওয়াও কত সুন্দর একটা লিঙ্কার সে নিয়ে আসে। স্যার দেখলে খুশি হয়ে গেল না বলেন তো বুদ্ধি করে একটু আমাকে?
জি। আচ্ছা, খুশি হয়ে গেল। এইবার দেখেন, আপনি বললেন যে না সুমন ভাই, আমি এই দুইটা বাক্যকে কি করব, আমি এই দুইটা বাক্যকে হচ্ছে এই কনজাংশন দিয়ে জয়েন করব। তাহলে আমি মনে করেন ইউজ করলাম কি, কমা দিয়ে বললাম বাট, বাট দিয়ে বললাম ব্লা ব্লা ব্লা। হয়ে গেল না তাহলে, বলুন তো বুদ্ধি করে। হ্যালো? জি দাদা। আপনি যদি বলেন যে আপনি হাওয়েভার ইউজ করবেন, তাহলে কি করবেন, প্রথমে একটা সেমিকোলন ইউজ করবেন, তারপরে কমা ইউজ করে তারপর লিখবেন দ্য কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস অর হিন্ডারিং। হয়ে গেল না তাহলে, বলুন তো বুদ্ধি করে। জি দাদা। হয়ে গেল। আপনি যদি বলেন যে না ভাই, আমি এই কি বলে যে এই এটাকে অন্যভাবে লিখবো, আমি ইউজ করব, এম ড্যাশ ইউজ করব, আপনি কমা দিয়ে মনে করেন বাট লিখলেন, বাট লিখে তারপরে মনে করেন এম ড্যাশ দিলেন। হয়ে গেল না তাহলে, বলুন তো বুদ্ধি করে এবার। জি দাদা। শুধু কি এইটাই শেষ? আরো অজস্র উপায় আপনি লিখতে পারবেন না, বলুন তো বুদ্ধি করে একটু আমাকে। জি, বাটের আগে ইউজ করতে পারবো। অনেক ভাবে পারবেন, এন্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ রাইটিং। একটা সিম্পল আন্ডারস্ট্যান্ডিং অফ গ্রামার ক্যান চেঞ্জ ইউর হোল থিঙ্কিং প্যাটার্ন, ক্যান চেঞ্জ ইউর হোল রাইটিং প্যাটার্ন। এটাই আপনি বারবার বলি যে রাইটিং এর গ্রামার হলো খুব লিমিটেড। অল দ্যাট ইউ নিড টু নো ফিউ সেন্স অফ গ্রামার, কয়েকটা আইডিয়া অফ গ্রামার আপনার জানলে কিন্তু কাজ হয়ে যাবে। এই জন্য কিন্তু আপনি ইউজ করাটা জানতে হবে। ঠিক আছে, আমি বারবার বলি যে বাজারে যত প্রিলিমিনারি এক্সপার্টরা আছে গ্রামারের, তাদের 10 ভাগের 1 ভাগ গ্রামার আমি পার্সোনালি জানি কিনা আমার সন্দেহ আছে। বাট হোয়াট আই নো, আই ক্যান ইউজ ইট ভেরি ওয়াইজলি। দ্যাট ইজ দ্য মেইন স্ট্রেংথ অফ মাই রাইটিং। ঠিক আছে, সো রাইটিং এর জন্য বেশি গ্রামার লাগে না। দ্যাট ইজ দ্য বিউটি অফ রাইটিং। ঠিক আছে, আর কিছুই না। সো দিস ইজ হাউ দিস প্রসেস ক্যান কন্টিনিউ ফর থাউজেন্ডস অফ প্যাটার্ন। যত উপায়ে মন চায় তত উপায়ে লিখতে পারেন, কোনো না নাই। আজকের পর থেকে এই জিনিসগুলি ভুল হবে আমাদের কখনো, বলেন ইয়েস অর নো? না দাদা। ভুল হবে না। না। ব্রিলিয়ান্ট, ভালো কথা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সটা মোটামুটি বুঝে গেলাম। নাও উই উইল বিগিন আওয়ার মেইন ডিসকাশন। আমরা সেন্টেন্স মেকিং এর আরেকটু ভিতরে যাব। ঠিক আছে, ইভেন এইটুকুর মধ্যেও ভাই আরো 2-3 ক্লাস আলোচনা করার মতো রসদ আমার কাছে আছে, কিন্তু ওই আলোচনাগুলো আমরা যাব না। কারণ গ্রামারকে যখন আমরা লিঙ্গুইস্টিক প্যাটার্নে ফেলবো, তখন আমরা গ্রামারের একটা ভিন্ন মাত্রার ডাইমেনশন দেখব, যেটা খুবই ইন্টারেস্টিং। কিন্তু ওইটা আসলে আপনার এই এই এডি প্রিপারেশন বা কম্বাইনমেন্ট প্রিপারেশন বা বিসিএস প্রিপারেশনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট হবে না। দ্যাট ইজ ওয়াই আই এম অ্যাভয়েডিং ইট। ওকে, ওগুলো আমার দরকার নেই, ওগুলো কেউ পড়ায়ও না, আমরাও আপনাকে পড়াবো না। আপনি এইটুকু জানলেই হবে। সো নাও আমরা বলছি আপনাকে, দিস ইজ দ্য এন্ড অফ সিম্পল সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। নাও উই আর বিগিনিং দ্য আইডিয়া অফ কমপ্লেক্স সেন্টেন্স, দ্য মোস্ট ডেঞ্জারাস, মোস্ট ফেরোসাস, মোস্ট অ্যাংজাইটি কজিং, যত প্রকার বাজে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বলতে পারেন, সব বলতে পারেন, কোনো সমস্যা নাই। দ্যাট ইজ কল্ড কমপ্লেক্স সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে, দ্য ভেরি সিম্পল কোশ্চেন ইজ দ্যাট হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? ইন আওয়ার লাস্ট ক্লাস, আমি লাস্ট ক্লাসটা থেকে ওটাকে একটু ওপেন করলাম, ওপেন করে আমি কমপ্লেক্স সেন্টেন্সের যে প্যাটার্নটা ছিল, আই মিন দ্য ডেফিনিশন দ্যাট আই হ্যাভ, একটু দাঁড়ান, এটাকে কপি করে নিয়ে আসি। ঠিক আছে, আমার জন্য একটু দাঁড়ান। কেমন লাগে এই এত দামি ল্যাপটপে, 2-2.5 লাখ টাকা ল্যাপটপের যদি আপনার হ্যাং করে, তখন মেজাজ গরম হয় না? এই যে নিয়ে আসলাম। দাদা হ্যাঁ বলেন আপু, কিছু বলতে নিয়েছিলেন, বলেন। ফ্যাক্টরস ওটা একটু বলবেন। কিছু বলতে নিয়েছিলেন কেউ? জি, হ্যাঁ বলেন, কি বলবেন বলেন। কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস নিয়ে আরেকটু বলবেন। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, জোরে বলবেন প্লিজ। বলতেছি কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস এর কথা বললেন না, ওটা আরেকবার রিপ্লে করলে ভালো হতো। মানে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর জিনিসটা কি, সেটা জিজ্ঞেস করছেন? জি জি। আচ্ছা, কন্ট্রিবিউটিং ফ্যাক্টর মানে হচ্ছে যেই সকল বিষয়গুলো এই জিনিসটাকে আপনার কি করতেছে, ডিসিশন নিতে হয় প্ররোচিত করছে অথবা বাধাগ্রস্ত করছে। যেমন ধরেন আপনি ভাবতেছেন যে ভাই আমার বয়স 30 হয়ে গেছে, আমি একটা বিয়ে করব, ফর এক্সাম্পল। মনে করেন আমার ক্ষেত্রে বলতেছি, এখন ধরেন আমার ইনকাম টিনকাম নাই, সো আই এম থিঙ্কিং অফ গেটিং ম্যারিড। বাট কন্ট্রিবিউটিং ফ্যাক্টর গুলো আছে, যেমন ধরেন ইনকাম নাই, এই নাই, সেই নাই, বিয়ে করে বউরে খাওয়াবো কি, সংসার পালবো কি, ঠিক আছে, এই ফ্যাক্টর গুলো আমাকে এই বিয়ের প্রসেসটা থেকে আমাকে আটকে দিচ্ছে। না না না, বিয়ে সাথে পরে করুন না। কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, বুঝতে পারছি ব্যাপারটা আমরা? জি। এখন প্রশ্ন হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে যেই সকল বিষয়গুলো এই জিনিসটাকে আপনার কি করতেছে, ডিসিশন নিতে হয় প্ররোচিত করছে অথবা বাধাগ্রস্ত করছে। যেমন ধরেন আপনি ভাবতেছেন যে ভাই আমার বয়স 30 হয়ে গেছে, আমি একটা বিয়ে করব, ফর এক্সাম্পল। মনে করেন আমার ক্ষেত্রে বলতেছি, এখন ধরেন আমার ইনকাম টিনকাম নাই, সো আই এম থিঙ্কিং অফ গেটিং ম্যারিড। বাট কন্ট্রিবিউটিং ফ্যাক্টর গুলো আছে, যেমন ধরেন ইনকাম নাই, এই নাই, সেই নাই, বিয়ে করে বউরে খাওয়াবো কি, সংসার পালবো কি, ঠিক আছে, এই ফ্যাক্টর গুলো আমাকে এই বিয়ের প্রসেসটা থেকে আমাকে আটকে দিচ্ছে। না না না, বিয়ে সাথে পরে করুন না। হ্যালো?
জি, বুঝতে পেরেছি। আপনি যদি কন্ট্রিবিউটিং ফ্যাক্টরকে একটা সুন্দর ইংলিশ দিয়ে লিখতে চান, সেক্ষেত্রেও সুন্দর ইংলিশ আছে। ওয়ার্ড নিয়ে আপনি কখনো আমার কাছে ভগবানের আশীর্বাদে লিমিটেশনস পাবেন না। কন্ট্রিবিউটিং ফ্যাক্টর একটা সুন্দর ওয়ার্ড হতে পারে ক্যাটালিস্ট, অনুঘটক। বুঝতে পারছেন? আপু বুঝতে পারছেন? জি। Okay, thank you very much. So now we are restarting the definition of complex sentence. আমরা জানি বাক্য লিখতে গেলে আমাকে অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে মিনিমাম। এখন একটাই থাকুক বা একাধিক থাকুক, যাই থাকুক না কেন, যেই মাত্রই না ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ চলে আসবে, উই উইল কল ইট কমপ্লেক্স সেন্টেন্স। এটা আমরা শিখেছিলাম। এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজের তো আমাদের শেখার মতো আসলে কিছু নাই, মূলত আমাদের শিখতে হবে ডিপেন্ডেন্ট ক্লজ। এখন যদি বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ কয় প্রকার, আমরা জানি ডিপেন্ডেন্ট ক্লজ তিন প্রকার: অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ। তো আমরা প্রথমে আলোচনাটাকে শুরু করবো আজকে কি দিয়ে? আমরা আলোচনাটাকে শুরু করব অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। নাও লেটস থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ কল্ড অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ এখানে দুইটা ওয়ার্ড আছে। অ্যাডজেক্টিভ ক্লজ এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ক্লজ। যেমন আমি যদি বলি বিউটিফুল পার্সন, বা আমি যদি বলি বিউটিফুল না বলে আমি যদি বলি যে স্মার্ট পার্সন, মনে করেন বললাম, তাহলে এখানে দুটো ওয়ার্ড আছে, স্মার্ট এবং পার্সন। তাহলে পার্সনটা কি? যে কেউ নাও বলছে পার্সন হচ্ছে গিয়ে নাউন। পার্সন হচ্ছে গিয়ে কি? নাউন। আচ্ছা, আমরা সুন্দর একটা ওয়ার্ড পেলাম, সেটা হচ্ছে গিয়ে কি? নাউন। নাও উই নিড টু নো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নাউন। নাউনের ডেফিনেশনটা কি? তো নাউনের ডেফিনেশনটা কি জিজ্ঞেস করলে আমরা আমাদেরকে যেটা বলা হয় যে কোনো কিছুর নামকেই নাউন বলে, দ্যাটস এ গুড থিং, এটাকে খারাপ কিছু বলার কোনো চান্স নাই। বা ধরেন বলা হয় যে অনেকে অনেকভাবে নাউনকে ডিফাইন করে। তা আমরা বলি কোনো কিছু নামকে নাউন বলে, ভাই তুমি তো এটা একদম সেই ছোটবেলা থেকেই শিখছো। সো লেটস রিডিফাইন দ্য ডেফিনেশন অফ নাউন। নাউন কাকে বলে? আমরা বলবো, আমরা কি বলবো? আমরা বলবো যে ইট ইজ এ ওয়ার্ড। নাউনটাকে আমরা কি বলবো? আমরা বলবো নাউনটা হচ্ছে গিয়ে কি, একটু দাঁড়ান, ইট ইজ এ ওয়ার্ড। নাউন হচ্ছে একটা শব্দ, জেনারেলাইজেস এ কনসেপ্ট, যা একটা কনসেপ্ট করে। যেমন ধরেন আমি যদি বলি ম্যান, এই ম্যান ওয়ার্ডটা দিয়ে আমি সমস্ত ম্যানকে বোঝাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি দাদা। জি দাদা। ক্লিয়ার। তো ম্যান দিয়ে আমি সমস্ত ম্যানকে বোঝাচ্ছি, উইমেন দিয়ে আমি সমস্ত উইমেনকে বোঝাচ্ছি, ঠিক আছে? বয় দিয়ে আমি সমস্ত বয়কে বোঝাচ্ছি, গার্ল দিয়ে আমি সমস্ত গার্লকে বোঝাচ্ছি। তো এই যে একটা জিনিস, তাহলে এই যে সমস্ত জিনিসকে জেনারেলাইজ করার যে একটা টেন্ডেন্সি বা ক্যাপাসিটি আছে, এটাকেই বলা হয় নাউন। যেমন আমি মনে করেন বললাম কি গার্ল, এখন এই অডিও অফ রাখবেন প্লিজ, বলতে হবে কেন আপনাদেরকে বারবার এই কথাগুলো? এখন এই যে জেনারেলাইজড কনসেপ্টের নাউন, এই নাউনকে যখন আমি একটু স্পেসিফিক করে দিব, যে না আমি সমস্ত মেয়েকে বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি কাকে? যে সকল মেয়ের স্মার্ট, এই যে বললাম স্মার্ট গার্ল। এবার কিন্তু নাউনের আগে এই ওয়ার্ডটা বসানোর কারণে, স্মার্ট ওয়ার্ডটা বসানোর কারণে এখন সমস্ত মেয়েকে বোঝাচ্ছি না, যে সকল মেয়েদের মধ্যে স্মার্ট আছে বা যে সকল ছেলেদের মধ্যে স্মার্টনেস আছে তাদেরকে বোঝাচ্ছি। তো এই নাউনের পূর্বে যেই ওয়ার্ডটা বসে এই জেনারেলাইজড কনসেপ্টটাকে স্পেসিফিক করে দেয়, এটাকেই বলা হয় অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ মানে তাহলে কি বলবো আজকে থেকে, আমরা বলেন তো বুদ্ধি করে? যেসব ওয়ার্ড বসে জেনারেলাইজড করে তাকে অ্যাডজেক্টিভ যে বলে। মোদ্দা কথা, একটা জেনারেলাইজড কনসেপ্টকে সে আরো স্পেসিফিক করে দেয় নাকি? স্যার, জি। নাউনের মডিফায়ার। মডিফায়ার ওয়ার্ডটা আমি এখন পর্যন্ত একবার কি বলেছি? বলি নাই, কিন্তু ওগুলো পরে বলবো, ঠিক আছে? যেটুকু বলছি ওটার মধ্যে আমরা থাকি। আমরা বললাম কি, একটা জেনারেলাইজড কনসেপ্টকে সে একটা নাউনকে স্পেসিফিক স্পেসিফিক করে করে। দেবে। ইট ইজ এ ওয়ার্ড দ্যাট দ্যাট specifies a generalized concept। যে কি করবে? একটা জেনারেলাইজড কনসেপ্টকে স্পেসিফিক করে দিবে। এটাই হচ্ছে অ্যাডজেক্টিভের কোয়ালিটি। এখন ধরেন একটু মজা করে বলতেছি, ঠিক আছে? মানে গ্রামাটিক্যালি নিয়েন না। যেমন ধরেন ক্লজ,
তো ক্লজ দিয়ে আমি কি বলবো? যে কোনো ক্লজকে বোঝাতে পারি। যেই মাত্রই বললাম যে অ্যাজেক্টিভ ক্লজ, তাহলে কি বলবো? যেই ক্লজের মধ্যে অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ ভাবটা আছে। যেমন যেই গার্লের মধ্যে স্মার্টনেস স্মার্টনেস ভাবটা আছে, সে স্মার্ট গার্ল। তাহলে যেই ক্লজের মধ্যে অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ ভাব আছে, সে তাহলে কি ক্লজ? adjective Adjective clause. Adjective clause. হয়ে গেল। তাহলে আমরা কি বলবো অ্যাজেক্টিভ ক্লজের ডেফিনেশনটা? Adjective clause. ইট ইজ এ ক্লজ। এটা একটা ক্লজ। এটা একটা কি বলেন? It is a clause. clause. ক্লজ that is Guys, that is used as an adjective in a sentence. In a Sentence. sentence. এটা হচ্ছে একটা ক্লজ যেটাকে একটা বাক্যে অ্যাজেক্টিভ হিসেবে ইউজ করা হয়। এই কথাটা আমাদের সবার ক্লিয়ার কিনা বলেন? জি স্যার ক্লিয়ার Yes, sir, clear. থ্যাংক ইউ। এবার প্রশ্ন হলো, আপনি যেই মাত্রই বললেন যে ওকে বাক্যে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, এবার বলেন অ্যাজেক্টিভ কি করে? নাউনকে নিয়ে কাজ করে। যে ভাই একটু বললেন মডিফাই করে, আমরা সবাই জানি। এখন থেকে আমরা বলবো মডিফাই করে। তাহলে অ্যাজেক্টিভ কি করে? নাউনকে মডিফাই করে। আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? ঠিক ঠিক বলছেন বলছেন। দাদা। তাহলে অ্যাজেক্টিভ যদি নাউনকে মডিফাই করে, তাহলে অ্যাজেক্টিভ ক্লজও কাকে মডিফাই করে বলেন? Noun কে Noun. modify নাউনকে modify করে। ব্রিলিয়েন্ট আইডিয়া। তাহলে এই যে আমি লিখে দিলাম, দেখেন, দেয়ারফোর, এই যে কমা দিলাম, এই যে লিঙ্কার ইউজ করছি, কমা দিলাম, দেয়ারফোর ইট মডিফাইজ এ নাউন। সে কি করে? সে একটা নাউনকে মডিফাই করে। আজকের পর থেকে কারো ভুল হবে জিনিসগুলো বুঝতে? না। গুড। তাহলে অ্যাজেক্টিভ ক্লজ কি করে? নাউনকে মডিফাই করে। ব্রিলিয়েন্ট কথা। এখন প্রশ্ন আছে, আমি যদি হই তাহলে আমার এই টি শার্টটা হচ্ছে গিয়ে আমার অ্যাজেক্টিভ ক্লজ। কথা কি ঠিক আছে না ভুল আছে বলেন তো? ঠিক আছে দাদা, আমি ঠিক আছে, একটা স্যার। কথা বলতে চাচ্ছিলাম। আমি বুঝি নাই, কি বললেন? দাদা, ঠিক আমি আছে একটা ভাই। বলতে চাচ্ছিলাম, সবাইকে একটু যদি আপনি বলতেন যে মেসেজ দেওয়া অফ করতে, তাহলে কারণ এই লেখার পর না, আপনার রেসপন্স লেখাপড়ার করুন। মাঝখানে মেসেজ। আমাদের তো ক্লাসের সময় অনেক রেসপন্স। না না, শুনেন, আপনারা রেসপন্স করবেন। রেসপন্স করলে হবে কি, পার্টিসিপেটিভ হবে ক্লাসটা। ঠিক আছে, কথা বলেন কিন্তু অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। ঠিক আছে, তাহলেই হবে। তাহলে না না আমরা না তো দাদা, বুঝে আমি গেলাম বলতেছি যে মেসেজ আমি দিচ্ছে, যদি রিটেন মেসেজটা। ভাই, রিটেন রিটেন মেসেজ মেসেজ আপনি দিয়েন না ভাই, নিজেই অফ করতে কেউ পারবেন। মেসেজটা মিউট করে রাখেন, শুনেন শুনেন, মেসেজটা আমি মিউট বলি করে আমি দেন। বলি শুনেন, চুপ চুপ শো চুপ চুপ। চ্যাট প্রিভিউ অফ করেন। শোনেন শোনেন, আপনারা রিটেন মেসেজ কেউ দিয়েন না, ওর এই প্রিভিউটা অফ করে রাখেন। আপনারা কথা বলেন আমার সাথে, ঠিক আছে? ওকে, ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, আমার সাথে কথা বলেন। রিটেন বক্সে আপনাদের কিছু লেখার দরকার নাই, এই এসএমএস বক্সে। তাহলে আমি কি বললাম যে আমি যদি ব্যক্তি হই, আমি যদি নাউন হই, তাহলে আমার জামা কাপড় হচ্ছে গিয়ে কি আমার একটা অ্যাডজেক্টিভ মনে করেন। ঠিক আছে, ধরে নিচ্ছি। তাহলে আমার এই জামা কাপড়টা আমার মতো বডি সাইজের যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু কি হবে, ব্যবহার করা যাবে। কথা কি ভুল আছে নাকি না? এই ঠিক আছে দাদা। জি দাদা। ঠিক আছে এমডি কথা আশিক, ঠিক আছে দাদা। ইমরুল কায়েস, স্ক্রিনে দাগাচ্ছেন কেন ভাই? প্রথমে বলছি না যে স্ক্রিনে দাগায়েন না, আপনাদেরকে বিরক্তি করেন কেন ভাই আপনারা? এই ইমরুল কায়েস, স্ক্রিনে ক্রস দিচ্ছেন কেন ভাই? ভাই ক্লাস করতে দাদা বসে অনেকে মোবাইলটা বুঝতেছে না, রাইখা আপনি একটু ক্লিয়ার করে দেন সবাইকে। না, টাকা দিয়ে ভর্তি হয়েছে, আমি কেন বের করে দেবো? এটা প্রথম প্রথম একটু একটু ভুল টুল করে সবাই, আমি জানি। তো প্রথম প্রথম একটু ধমক ধমকি দিতে হয়। আপনারা বসে বসে ক্লাস করেন, নয়েজ করেন না, ঠিক আছে? পড়েন, আমি আপনাদের পড়াবো, কোনো সমস্যা নেই। তা আপনি কি বললেন যে আমি যদি ব্যক্তি হই তাহলে আমার জামা কাপড় হচ্ছে গিয়ে আমার একটা অ্যাজেক্টিভ। তাহলে আমার এই অ্যাজেক্টিভটা আমার মতো বডির যে কোনো গায়ে লাগবে। এখন প্রশ্ন, এই কথাটা কেন বললাম? এই কথাটা বললাম এই কারণে, আমি লিখেছি ইট মডিফাইজ এ নাউন। অর্থাৎ অ্যাজেক্টিভ ক্লজ মডিফাই করে কাকে? একটা নাউনকে মডিফাই করে। এখন প্রশ্ন হলো, এই নাউনের জায়গাতে বা নাউনের মতন বাক্যে যারা যারা আছে, এদের প্রত্যেককেই তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করতে পারে। কিভাবে আমি বোঝাচ্ছি শুনেন। আমি ধরেন বললাম যে সুমন টিচেস ইংলিশ। এই যে বাক্যে সুমন, এটা একটা নাউন না ভাই? বলেন তো আপনারা। জি না। জি দাদা। তাহলে এই নাউনকে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে মডিফাই করা যাবে। এখন এই নাউনের পরিবর্তে আমি যদি বলি হি টিচেস ইংলিশ, তাহলে বুদ্ধি করে দেখেন, এই হি দিয়েও কিন্তু সুমনকে বোঝাচ্ছি। তার মানে এই হি কেও অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে মডিফাই করা যাবে, কারণ একই কাজ সে করতেছে। আমি আমি কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। রাইট। জি আমি যদি অবশ্যই। বলি ঠিক বলছেন। এ স্টুডেন্ট
অফ আইবিএ, ঠিক আছে, আমি আইবিএ একজন স্টুডেন্ট ছিলাম, সেই বললাম টিচেস ইংলিশ। তাহলে এখানে সুমনের পরিবর্তে আমি এই স্টুডেন্ট অফ আইবি ইউজ করলাম। তাহলে এই এ স্টুডেন্ট অফ আইবিএ এটাকেও তো অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করতে পারবে, পারবে কিনা বলেন তো? আর পারবে। এখন প্রশ্ন হলো এই স্টুডেন্ট অফ আইবি এটা কি? এটা হচ্ছে সাবজেক্টের এই অবস্থানে একাধিক ওয়ার্ড মিলে সেই সাবজেক্টের কাজটাই করে দিচ্ছে। এটাকে আমরা কি বলি বলেন তো? সবাই পারেন আমি জানি, নাউন ফ্রেজ বলি। ব্রিলিয়ান্ট, ধরে ফেলছেন। তার মানে নাউন ফ্রেজ কেও অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করার ক্যাপাসিটি রাখে। মোদ্দা কথা, এই নাউনের জায়গাতে যে যে বসতেছে, যেমন আমি যদি বলি যে সুইমিং ইজ মাই সুইমিং ইজ মাই কি হবি, আমি যদি বলি সুইমিং ইজ মাই হবি, এখন আপনি আমাকে বলেন এই যে আপনি লিখলেন সুইমিং ইজ মাই হবি, এই বাক্যের সাবজেক্ট কে? সুইমিং এই সুইমিং কি বলেন তো বুদ্ধি করে একটা? জিরান জিরান দাদা। জিরান। তাহলে এটাও তো সাবজেক্ট, এ তো নাউনের কাজই করতেছে, তাই না? তার মানে কি অ্যাডজেক্টিভ ক্লজ নাউনকে মডিফাই করে, দিস ইজ কারেক্ট, কিন্তু এই নাউনের জায়গাতে যে যে বসতে পারে প্রত্যেককেই সে মডিফাই করতে পারে। তাহলে এই জিনিসটা আমরা এখন ইংলিশে লিখবো যে ইট মডিফাইজ এ নাউন, বুঝতে পারছি। এবার আমরা লিখবো যে এ নাউন, সরি, আমরা এখন কি লিখবো ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে বললাম অ্যাডজেক্টিভ ক্লজ নাউনকে মডিফাই করে, এবং আমরা এটা জানলাম যে নাউনের জায়গাতে যারা যারা বসে এদের সবাইকেই মডিফাই করে। এখন আমরা আর একটা জিনিস জানবো যে নাউন বাক্যের কোথায় কোথায় বসতে পারে বলেন তো দেখি। সাবজেক্ট আর অবজেক্ট। সাবজেক্ট এ কমপ্লিমেন্ট নাউন ক্যান বি ইউজড, can be used as the subject, object, prepositional object, আরো অনেক আছে তাই না? blah, blah. তাহলে আপনি বললেন ও নাউনকে মডিফাই করে, এখন আপনি জানলেন এই নাউন বসতে পারে বাক্যের এই অবস্থানে। তার মানে কি? তার মানে এই প্রত্যেকটা অবস্থানকেই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে মডিফাই করা যাবে। কথাটা ক্লিয়ার কিনা বলেন? জি। আচ্ছা, যেমন ধরেন আপনি বললেন যে সুমন টিচেস ইংলিশ, এখানে ইংলিশ কিন্তু অবজেক্ট, একটা নাউন আছে, তার মানে কি এটাকেও কি করা যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে মডিফাই করা যাবে। কথা ক্লিয়ার কিনা? জি। জি দাদা। ক্লিয়ার ওকে, ক্লিয়ার। তাহলে আমরা ফার্স্ট থিং জানলাম অ্যাডজেক্টিভ ক্লজ নাউনকে মডিফাই করে। সেকেন্ড থিং জানলাম এই নাউন বাক্যের সাবজেক্ট অবজেক্ট, এই সাউন্ড না, আমি পড়াচ্ছি, ওই ঘরে যাওয়ার সময় ওই ঘরে যাও, গো, কোনো নয়েজ হবে না। না, আমার ছেলেকে আমি ধমক দিচ্ছি, দেখছেন আমি কি ধমক দিই ওকে? আমি ওকেও ছাড় দিই না, তবে আপনাকে আমি ছাড় দিব কেন ভাই? তাহলে আমি কি বুঝতে পারলাম যে, আমি আবার রিপিট বলছি, অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, এই নাউন বাক্যের এই জায়গাতে অবস্থান করতে পারে। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এদের সবাইকেই মডিফাই করা যেতে পারে। তাহলে আমি কি লিখবো? সো, সো লিখে বলবো অ্যান adjective clause can modify can modify can modify all of them। এই all of them দিয়ে কাদের কি বোঝাচ্ছি? ওই যে সাবজেক্ট, অবজেক্ট বা প্রিপোজিশন প্লাস অবজেক্ট এদেরকে বোঝাচ্ছি। বুঝতে পারলাম আমরা? স্যার একটা প্রশ্ন আছে। এটা বুঝতে পারছেন কিনা আগে বলেন। জি এটা দাদা। বুঝতে পারছি দাদা। এবার কি বুঝতে প্রশ্ন আছে বলেন, শুনতেছি। স্যার নাউনটা কি কমপ্লিমেন্টের জায়গায় থাকতে পারে না? থাকতে পারে, সমস্যা কি? আপনি থাকলে ই করবেন, মডিফাই করবেন, কোনো সমস্যা নেই তো ভাই। ওকে দাদা, দাদা প্রিপোজিশন প্লাস অবজেক্ট একটা উদাহরণ প্লিজ। ভাই, দিমু দাঁড়ান, ওনার প্রশ্নটা ক্লিয়ার করে আগে, একটা প্রশ্ন উত্তর দেওয়ার আগে আর একটা যাবেন না। যিনি বলছেন যে নাউন কি কমপ্লিমেন্ট জায়গায় বসতে পারে কিনা, বসতে পারে, এবং বসলে আপনি তাকে মডিফাই করতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? যিনি প্রশ্নটা করেছেন তিনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা লিখে দিই, এই যে অবজেক্টের সাথে লিখে দিলাম, মনে করেন যে কমপ্লিমেন্ট, হয়ে গেল, শেষ। ধরতে পারছি বিষয়টা আমরা সবাই? সবাই বুঝতে পেরেছি? জি স্যার।
জি তাহলে দাদা। কি দাঁড়ালো বিষয়টা? জি স্যার। যে অ্যাডজেক্টিভ ক্লজ নাউনকে মডিফাই করে, নাউন বাক্যের এই এই জায়গাগুলোতে বসতে পারে, তাই এদের সবাইকেই না অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে মডিফাই করা যাবে। এখন একটা বিষয় আছে, আপনাকে আমি একটু আগে কি দেখালাম, আপনাকে আমি দেখালাম যে সাবজেক্টের অবস্থানেই নাউন দেখেন কত রূপে বসতে পারে। সুমন নাউন হিসেবে বসতে পারে, প্রোনাউন হিসেবে বসতে পারে, নাউন ফ্রেজ হিসেবে বসতে পারে, জিরান্ড হিসেবে বসতে পারে, নাউন ক্লজ হিসেবে বসতে পারে, অনেক কিছু হিসেবে বসতে পারে। যে যত হিসেবে বসুক না কেন, এই সবাইকেই অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করতে পারে, কোনো নিয়ম নাই আটকানোর মতো। বুঝতে পারছেন ব্যাপারটা? জি জি দাদা। স্যার। জি দাদা। সবাই বুঝতে পারছি। আচ্ছা, এখন নোট করে নিব, এই যে বাক্যের সাবজেক্ট, বাক্যের অবজেক্ট, বাক্যের কমপ্লিমেন্ট বা বাক্যের প্রিপোজিশনের অবজেক্ট, এই যে জিনিসগুলা এইখানে গিয়ে তাহলে কে বসতে পারে? নাউন বসতে পারবে, প্রোনাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে, অনেকেই বসতে পারে। হোয়াট এভার যাই বসুক না কেন, সবাইকেই নাউন ক্লজ, এই সরি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে মডিফাই করা যাবে। ধরতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? জি জি দাদা। দাদা। আমরা জি লিখে জি স্যার। নিই দাদা। মেনি দাদা, ডিফারেন্ট। অনেকের অডিও রেসপন্স একসাথে করার কারণে এই কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে। এটা ভাই 2-3টা ক্লাস পর ঠিক হয়ে যাবে, কারণ 2-3টা ক্লাসের পরে পার্টিসিপেশন কম হয়ে যায়, তো তখন ঠিক হয়ে যায় সমস্যা। 2-3টা ক্লাস কষ্ট করে করবেন। এবার কি লিখলাম? মেনি ডিফারেন্ট আইটেমস। সবারই ওটা ভালো হয় না দাদা। না, মিউট আমি করবো না। কম মেনি করলে ভালো। ডিফারেন্ট ভাই কথা কইেন না, পড়েন, ঠিক আছে? চুপ করে শুনেন এবং পড়েন। আপনারা যে পরিমাণ কনসেন্ট্রেশনের এক্সকিউজ দেখাচ্ছেন, এই পরিমাণ কনসেন্ট্রেশন দিয়ে পড়লে আপনারা আমার কাছে ক্লাস করতে যাবে, বহু বছর চাকরি পেয়ে যেতেন ভাই। পড়েন, ঠিক আছে? আমি একটু সেন্ট্রালি মিউট করে দেন, এই সেন্ট্রালি সবাই মিউট চুপ, করে দেন। ক্লাস করেন, ঠিক আছে? ক্লাস করতে বসেন, ক্লাস করেন, কেউ কোনো কথা বলবেন না দয়া করে। মেনি ডিফারেন্ট আইটেমস, অনেক ধরনের আইটেম। সাচ অ্যাজ, যেমন ধরেন, উদাহরণ দিয়ে বলতেছি, কি হতে পারে? যেমন ধরেন নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, ঠিক আছে, পিএইচ ফ্রেজ, নাউন ক্লজ, হ্যাঁ, জিরান্ড। এই বিভিন্ন রকম আইটেম কি হতে পারে বলেন তো বুদ্ধি করে? আমরা বলবো যে এই ধরনের অনেক আইটেমে আছে যেগুলো কি হতে পারে, ক্যান বি ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট অর প্রিপোজিশনের অবজেক্ট ইন এ সেন্টেন্স। মোদ্দা কথা কি বললাম? যে বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট, এই বিভিন্ন রকম আইটেম কি কোথায় কোথায় ইউজ হতে পারে? নাউন, এই বাক্যের আপনার এই যে এ, আমি ভুল বললাম, সরি, মানে বলতে চেয়েছিলাম যে এই সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট, এই চারটা অবস্থানে বাক্যের বিভিন্ন রকম আইটেম, যেমন ধরেন নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে, জিরান বসতে পারে, অনেক কিছু বসতে পারে। সো এদের সবাইকেই অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করতে পারে। All of them can be modified by using adjective clauses. এই কনসেপ্টটা আমাদের কি ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই বলবেন? জি স্যার, ক্লিয়ার হয়েছে। জি দাদা। এখন একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? ওই যে বললাম স্মার্ট গার্ল, ব্রিলিয়েন্ট গার্ল, আপনি খেয়াল করছেন কি অ্যাডজেক্টিভ যাকে মডিফাই করে তার আগে বসে? এটাকে আমি ইংলিশে কি লিখে দিব? আমরা লিখবো adjectives adjectives are placed immediately before the noun. অ্যাডজেক্টিভকে কি করা হয়? নাউন, অ্যাডজেক্টিভগুলোকে কি করা হয়? নাউনের ঠিক পূর্বে বসানো হয়। কন্ট্রারিলি, কন্ট্রারিলি মানে কি? বিপরীত ভাবে। কন্ট্রারিলি মানে হচ্ছে বিপরীত ভাবে। অন দ্য আদার হ্যান্ড, বা বিপরীত ভাবে, যেটাই বলেন না কেন, টাইপ করতে ভুল করছি। অন দ্য আদার হ্যান্ড কি হবে? অন দ্য আদার হ্যান্ড an adjective clause, an adjective clause is placed immediately after, immediately after মানে কি? ঠিক পরে। হুম। immediately after the part that it modifies, মানে কি? অ্যাডজেক্টিভ যাকে মডিফাই করে তার ঠিক আগে বসে। বিপরীতভাবে অ্যাডজেক্টিভ ক্লজকে বসানো হয় ঠিক পরে। কার পরে?
ওই অংশের পরে দ্যাট ইট মডিফাইস, ও যে অংশটাকে মডিফাই করবে। যেমন ধরেন এই যে সুমন লিখলাম, সুমনের জন্য যদি অ্যাজেক্টিভ ক্লজ আনি তাহলে সেটা সুমনের পরে বসবে, আগে না। কিন্তু অ্যাজেক্টিভ হলে আগে বসতো। ব্যাপারটা কি বুঝতে পারলাম নাকি পারি নাই বলেন? জি দাদা, ক্লিয়ার। দাদা আরেকবার বলেন। পারছি। অ্যাজেক্টিভ যাকে মডিফাই করবে তার ঠিক আগে বসবে, অন দ্য আদার হ্যান্ড অ্যাজেক্টিভ ক্লজ যাকে মডিফাই করবে তার ঠিক পরে বসবে। বুঝতে পারলাম আপু? জি। আচ্ছা, এটাকে আবার কি করব, আমরা একটা সামারি দাঁড় করাবো। কিরকম করে? এই যে দেখেন যে অ্যাজেক্টিভ প্লাস হচ্ছে গিয়ে নাউন, নাউনের পূর্বে বসবে। কিন্তু এই যে আপনি মনে করেন যে লিখলেন যে নাউন, প্রোনাউন, তারপরে কি নাউন ফ্রেজ, হ্যাঁ, তারপরে কি নাউন ক্লজ, যেটাই বলেন না কেন, যাকেই সে মডিফাই করুক না কেন, ঠিক আছে? বা আমি এইভাবে না লিখি, একটু বুঝিয়ে দিই, অন্যভাবে লিখে সুবিধা হবে। যে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট, এই যাদেরকে এই অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করুক না কেন তাদের ঠিক পরে বসবে। কথাটা ক্লিয়ার সবার জন্য এবার তাহলে? হ্যালো? ক্লিয়ার। আচ্ছা, তাহলে ক্লিয়ার আমাদের এই আলোচনার সারমর্ম দাঁড়াচ্ছে কি? সারমর্ম দাঁড়াচ্ছে আমরা যে অ্যাডজেক্টিভ ক্লজটা ইউজ করব সে বেসিক্যালি বাক্যে এক প্রকার অ্যাডজেক্টিভের মতোই বিহেভিয়ার করবে, কিন্তু ও যাকে মডিফাই করবে ওদের ঠিক পরে বসবে। তবে এটা যে একদম 100% রিজিডলি মেনটেন করা হয় তা কিন্তু না, এটার ব্যতিক্রম আছে, আমরা শিখবো আস্তে আস্তে। যেমন এক ভাই বলছেন প্রিপোজিশনের অবজেক্ট একটু বুঝিয়ে দেন, সবকিছু আসবে। থিওরি তো ভাই কয়েকটা ক্লাস, একটু পরে দেখবেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে পড়াগুলো। তো আমাদের এই পুরো আলোচনার সামারি হিসেবে এটা মনে রাখতে হবে, বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট, এদেরকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে মডিফাই করতে পারবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করি, যাকেই মডিফাই করি তার পাশে এটা বসাতে গেলে তো ভাই আপনার একটু জায়গা রাখতে হবে, ঠিক না? জায়গা না রাখলে তো হবে না। যেমন ধরেন আপনি একটা বাক্য লিখতেছেন, কি টপিকে লিখতেছেন? উদাহরণস্বরূপ মনে করেন আপনি বাক্য লিখলেন কি, আপনি বাক্য লিখতেছেন যে কি লিখতেছেন, আপনি মনে করেন লিখতেছেন যে ইরান হ্যাজ সাকসেসফুলি সাকসেসফুলি কন্ডাক্টেড অ্যান এয়ার স্ট্রাইক। ইরান কি বলতেছে? যে একটা সাকসেসফুলি এয়ার স্ট্রাইক করছে। আবার দেখবেন ইসরায়েল করলে কি বলে? প্রিসিশন স্ট্রাইক। এই যে এগুলো কিন্তু আবার ঝামেলাপূর্ণ বিষয়, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাকে আবার কি বলে যে বুঝতে হবে, হ্যাঁ। কারণ আপনি শব্দ চয়ন দিয়ে বুঝতে পারবেন যে ওই পত্রিকা কোন দিকে যাওয়ার, কোন দিকে যায়, সে কোন পক্ষের কথাবার্তা বলে। ওয়ার্ড চয়েস বা ওয়ার্ড সিলেকশন দিয়েই আপনি দেখবেন যে বুঝতে পারবেন, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো ট্রান্সলেশনে, যে এয়ার স্ট্রাইক বললে কি লাভ আর প্রিসিশন স্ট্রাইক বললে কি লাভ। আচ্ছা, এখন এই যে একটা ছোট্ট বাক্য লিখলাম, এটা পত্রিকা হরহামেশাই পড়েন, আপনারা জানেন। এই বাক্যের সাবজেক্ট কে বলেন তো বুদ্ধি করে? ইরান। দাদা ইরান। এবার বলেন ইরান। বাক্যের ইরান। ভার্ব হচ্ছে কন্ডাক্টেড, কি কন্ডাক্ট করছে? অবজেক্ট কি বলেন তো বুদ্ধি করে? এয়ার স্ট্রাইক। এয়ার স্ট্রাইক। একটা এয়ার, শুধু না, শুধু এয়ার স্ট্রাইক বলবেন না, বলবেন যে এন একটা, ইয়ার স্ট্রাইক। এইভাবে বলবেন। হ্যাঁ, আমার ক্লাসে আমরা উত্তর দেবো সবসময় খুব এক্সাক্ট অ্যান্সারের দিকে যাব, ঠিক আছে? চেতককে এই উর্মি এদিকে আসো, বদি রাখেন তো একটু হলে। তো এই যে বাক্যের সাবজেক্ট ইরান, আপনি জানেন যে বাক্যের সাবজেক্টকে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে মডিফাই করা যায়। এখন আপনি যে মডিফাই করবেন তাহলে এখানে জায়গা রাখতে হবে না একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনার জন্য। তো আপনি মনে করেন একটা ফাঁকা জায়গা ক্রিয়েট করলেন, এই যে আমি এইখানে অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। আবার মনে করেন বললেন যে এই যে বাক্যের অবজেক্ট, এটার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনা যায়, তাহলে এখানে একটু ফাঁকা জায়গা আমি ক্রিয়েট করলাম, এই যে আমি এখানে ওর জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। এইবার দেখেন বাক্য কিন্তু অটোমেটিক্যালি বড় হয়ে গেছে। ধরতে পারছেন না বিষয়টা? বলেন তো একটু আমাকে। জি দাদা। ধরতে পারছেন কিন্তু? এখন আমি মনে করেন বললাম যে ইরানের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ এনে আমি বসাই দিব। কিরকম ভাবে বসাবো এটা আমি শিখবো, কোনো সমস্যা নাই। আমি জাস্ট আপাতত র্যান্ডমলি একটা অ্যাডজেক্টিভ ক্লজ বসাই দিই, দেখি সুন্দর হয় কিনা। আমি ধরেন ইরানের জন্য লিখে দিচ্ছি, কি লিখে দিচ্ছি আমি এখানে? আমি মনে করেন দেখলাম, আমি মনে করেন লিখলাম যে দ্যাট হ্যাজ বিন দ্যাট হ্যাজ বিন এন্ডিউরিং,
ঠিক আছে, দ্যাট হ্যাজ বিন এন্ডিউরিং, কি বলবো, যে Weeks of strikes. এন্ডলেস, এন্ডলেস, কি বলতে পারি, দ্যাট হ্যাজ বিন এন্ডিউরিং, সরি এন্ডলেস বলবো না, আমি লিখবো যে ব্যারেজ, Barrages of. ব্যারেজেস হবে, এই যে ব্যারেজ ওয়ার্ডটা আনলাম, এই ওয়ার্ড কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে আনতে হবে। আমি যখন লিখতেছি তখন কোনো কথা বলবেন না, আমি খুব বিষয়টা অপছন্দ করি। আমার লেখার সময় আমাকে লিখতে দিবেন কাইন্ডলি, ঠিক আছে? আপনি যদি এই মিন টাইমে কথা বলতে চান তাহলে আপনি ক্লাস নেন, কোনো সমস্যা নাই। যখন আমি জিজ্ঞেস করবো আপনি বলেন, তখন বলবেন। ডিড ইউ গেট মাই পয়েন্ট? হ্যালো, Yes. Yes. থ্যাংক ইউ। আমি কি বললাম, যে ইরান দ্যাট হ্যাজ বিন এন্ডিউরিং, ঠিক আছে, ব্যারেজেস অফ, কি বলে, প্রিসিশন অ্যাটাকস, ঠিক আছে, এই যে আমি মনে করেন বলায়, হ্যাজ সাকসেসফুলি কন্ডাক্টেড অ্যান এয়ার স্ট্রাইক। আচ্ছা, এবার মনে করেন, আমি এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা অ্যাড করলাম, দেখেন বাক্যটা কিন্তু পত্রিকার ধাঁচের দিকে চলে যাচ্ছে। এবার মনে করেন যে এয়ার স্ট্রাইক, এটার জন্য আমি আর একটা এই অ্যাডজেক্টিভ ক্লজ লিখবো। কিরকম লিখবো? দ্যাট হ্যাজ ক্লেইমড অ্যাবাউট 65 লাইফ, যা এখন পর্যন্ত কি করেছে, 65টা জীবন কেড়ে নিয়েছে ওদের শত্রুদের, ঠিক আছে। এইবার দেখেন বাক্যটা দেখে মনে হচ্ছে না যে নিশ্চয়ই ডেইলি স্টার টাইপের বাক্য? এটা মনে হচ্ছে কিনা বলেন? জি দাদা। আচ্ছা, গেল। এইবার একটা মজার বিষয় বলি, এটা তো কিছুই না, সেন্টেন্স রাইটিং আমি গত কথা বলছিলাম, অ্যাডজেক্টিভ ক্লজ পারলেই অনেক পারা যায়। শুনেন, এই যে আপনারা অডিও অন করে কথা বলতেছেন না, দুই তিনটা ক্লাস খালি যাক, একটু সময় কম। দুই তিনটা ক্লাস খালি যাক, কি করবো জানেন? কোন রকম কোনো সিগন্যাল না দিয়ে আমি হচ্ছে আপনাকে ক্লাস থেকে বের করে দিব। এখন দিব না, এখন তো ভদ্রভাবে থাকবো, ঠিক আছে? নাহলে পরে আবার দুর্নাম করবেন, এমনি আমার অনেক দুর্নাম আছে আমি জানি। দাদা ওটাই করেন, খুব বিরক্ত লাগতেছে। হ্যাঁ, অফ থাকেন, তার কথা বলেন না প্লিজ। এখন দেখেন বাক্যটা পত্রিকা পত্রিকা ভাব ধরতেছে, কিন্তু না। এইবার দেখেন এই যে একটা বাক্য র্যান্ডমলি লিখলাম, এই বাক্যের দেখেন কি বানায় লিখ, মনে হয় যে পুরাই পত্রিকা থেকে কপি পেস্ট, পুরাই পত্রিকা থেকে কপি পেস্ট। দেখেন আমি এই দ্যাট হ্যাজ বিন কাইটা দিমু, ঠিক আছে, কাইটা দিয়া মনে করেন এখানকার দ্যাট হ্যাজ কাইটা দিমু, এখানে দ্যাট হ্যাজ কাইটা দিয়া মনে করেন যে এখানে একটা এম ড্যাশ নিয়ে আইসা ক্লেমিং বানাই দিমু, ঠিক আছে। পুরাই মনে হয় পত্রিকার বাক্য লিখতেছে। দেখেন, Iran, enduring barrages of precision attacks, has successfully conducted an air strike, claiming about 65 lives. কেমন হয়েছে বলেন? হ্যালো, জি, পত্রিকা ধাসেরে হয়েছে। পত্রিকার একদম মতো হয়েছে দাদা। আরো সুন্দর করতে পারি, আরো সুন্দর করতে পারি। দেখেন আপনি খুব শুধু সুন্দর হয়েছে। এগুলো আমরা শিখবো সামনে। এই ইরানের পর একটা কমা দিব, কমা দিলে কি হবে জানেন, এই অ্যাটাক্স এর পর একটা কমা দিব, ওই দেখেন দুইটা লাল দাগ ছিল, লাল দাগ দুইটা চলে গেছে না? জি দাদা। হ্যাঁ, দেখছেন চলে গেছে, কারণ আমি জানি যে ও কেন ভুল ধরতেছে। কিন্তু দুইটা বাক্যই রাইট। দেখেন কত সুন্দর বাক্য। এবার দেখেন এই বাক্যরে আমি কি বানাই, দেখেন খালি মজা, দেখেন ঠিক আছে, খালি মজা দেখেন জিনিসটা। এই যে দেখেন এই পুরো জিনিসটা, এন্ডিউরিং জিনিসটাকে আমি কেটে নিয়ে ইরানের আগে বসাবো, তারপরে ওইখানের কমাটা বাদ দিয়ে দিব। এখন ভয় পাওয়ার কারণ নাই, এগুলো আমরা সব স্টেপ বাই স্টেপ শিখবো। আমি জাস্ট আপনাকে সেন্টেন্সের মজাটা বোঝানোর চেষ্টা করছি। দেখেন কত পশ বাক্য হয়ে গেছে, দেখছেন? দ্যাট ইজ দ্য বিউটি অফ রাইটিং, লিমিটেড গ্রামার বাট ইমেন্স অ্যাপ্লিকেশন। ট্রুলি এটা আমি এই কারণে রাইটিং পড়াই, আমি কিন্তু প্রিলি পড়াই না কাউকে, খেয়াল করে দেখেন। আমাদের কিন্তু প্রিলিমিনারি ফ্যাকাল্টি আলাদা, উনি একজন জয়েন্ট ডিরেক্টর জামিল স্যার, আপনারা চেনেন ওনাকে কেউ? জি দাদা। জি দাদা। স্যার আসবেন, স্যার এখন গর্তে আছেন, স্যার হাইবারনেশনে আছেন। স্যার আশা করি কয়েকদিনের মধ্যে মাঠে ফিরতেছেন, ঠিক আছে। তাহলে দেখেন, সোহেল যাবেন স্যার? না উনি হচ্ছেন আনাম জামিল, উনি চিটং অফিসে আছেন, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর একজন, উনি হচ্ছেন প্রিলিমিনারি বস। আমরা কোভিড এর পর থেকেই বেসিক্যালি তিনজন স্যার পড়াচ্ছি মূলত। তারেক ভাই ম্যাথ পড়ান প্রিলি এবং রিটেনের, জামিল স্যার ইংলিশ প্রিলি পড়ায়, আমি হচ্ছে ইংলিশ রিটেন পড়াই। এই হলো আমাদের দাদা পড়ানো, তারেক সেই ভাই 2020-এর কোভিড দাদা থেকে। জামিল স্যার ইস্ট স্কয়ারে ছিলেন না? হ্যাঁ, উনি করেছিলেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই যে আপনি যা শিখছেন, হ্যাঁ, এই এই বাক্যটাতে আসতে গেলে আপনাকে 5 নম্বর বা 6 নম্বর ক্লাস পর্যন্ত ওয়েট করতে হবে। সো আমরা স্টেপ বাই স্টেপ ফর্মুলা ইউজ করে 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 যাব, এবং আমরা দেখব যে আসলেই সুমন ভাই আমাকে জিনিসটা শিখাতে পারছে কিনা।
পারলে গুড রিভিউ দিয়েন, না পারলে ব্যাড রিভিউ দিয়েন, কোনো সমস্যা নেই, মেনে নিব। ঠিক আছে, ভাই একটা প্রশ্ন ছিল। শিওর, বলেন। আপনি যে বাক্যগুলা মেক করলেন এর মধ্যে মানে কোন বাক্যটা টিচারদের কাছে, যারা মেইনলি খাতা চেক করতেছে, ওদের কাছে প্রিফারেবল বাক্য কোনটা? আচ্ছা, একটা সুন্দর প্রশ্ন করছেন। এবার আমি বলি, এখানের প্রথম বাক্যটাও সুন্দর, দ্বিতীয় বাক্যটাও সুন্দর, তৃতীয়টাও সুন্দর, চতুর্থটাও সুন্দর। এখন সমস্যা হলো, আপনি শুনলেন প্রথমটা সুন্দর, স্যার আপনি সমস্ত বাক্য এই এক বাক্যে এক স্টাইলে লিখলেন, তখন স্যার বুঝবে যে আচ্ছা ও মনে হয় আর কিছু পারে না। দ্বিতীয়টার ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য, থার্ড এবং ফোর্থের ক্ষেত্রেও তো সেম স্টেটমেন্ট অ্যাপ্লিকেবল। তার মানে কি, আপনি মিক্স আপ করে লিখবেন। কোন, মনে করেন যে প্রথমে একটা বাক্য লিখলেন, ফার্স্ট একটা ইউজ করে এরপর অন্য একটা ইউজ করবেন, এরকম সেন্টেন্স ভ্যারিয়েশন। সেন্টেন্সে ভ্যারিয়েশন থাকলেই বুঝবে যে ইউ হ্যাভ গট সাফিসিয়েন্ট কন্ট্রোল ওভার দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স। গট ইট? জি স্যার, তাহলে স্যার আমাদের যে ট্রান্সলেশন গুলো, ব্যাংক রিটার্নের ক্ষেত্রে যে ট্রান্সলেশনটা আসে, মিনিমাম হ্যাঁ, 4টা বা 5টা বাক্য হ্যাঁ, থাকে, তো হ্যাঁ। সেই ক্ষেত্রে আমরা এগুলা ভেরিফাই করে লিখতে পারি, মানে একটা এক এক রকম করে লিখতে পারি। ট্রান্সলেশনের সেন্টেন্স গুলো কিন্তু একটু অন্যরকম ভাবে দেয়, ঠিক আছে? মানে রাইটিং এ যখন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতেছেন, বা ট্রান্সলেশনের সেন্টেন্সের ধাঁচটা আর এক রকম, ওই আলোচনায় না যায়, যখন ট্রান্সলেশন করব তখন। ঠিক আছে, ওকে, প্লিজ ওকে। এটাকে অ্যাভয়েড করি আমরা। ভাই অর্থের দিক থেকে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, মানে কি ধরনের না, পরিবর্তন অর্থের হচ্ছে? দিক থেকে কোনো মান পরিবর্তন হবে না, হলে আমি বলে দেবো কখন পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা বললাম যে আপনি একটা অ্যাডজেক্টিভ ক্লজ বসাইবেন, এই করবেন, সেই করবেন, হাবিজাবি করবেন, ঠিক আছে? এখন আমাকে তো স্টেপ বাই স্টেপ ফর্মুলা ইউজ করে করে আগাইতে হবে, তাই না? যেমন ইন্টারেস্টিং একটা বিষয় বলি, একদম যে লাস্টের সেন্টেন্সটা, এটা দেখতে কমপ্লেক্স মনে হলেও ইট সেলফ এটা একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এটা একটা মজার বিষয়, এটা আমরা শিখবো, টেনশন নেই। তাহলে আমরা এই জিনিসটাকে দূরে নিয়ে যাই, এটা আমাদের মূল আলোচনার বিষয় না, এটা হচ্ছে আপনাদেরকে বাক্যটা শেখার প্রতি বা পড়ার প্রতি কি বলে কিছুটা আগ্রহ গ্রো করার একটা এফোর্ট দিলাম। ঠিক আছে, তো আমরা চলে যাই কোথায়? আমরা চলে যাচ্ছি হচ্ছে এই যে আমাদের ওই কথাটায়, যে অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্টকে মডিফাই করে। এখন আমি এই অ্যাডজেক্টিভ ক্লজকে কোনো কথা নাই বার্তা নাই একটা বাক্যের মধ্যে এনে বসাবো কিভাবে, এটা আমি শিখবো। ঠিক আছে, মনে রাখবেন গ্রামারের বেসিক গুলো খুব সিম্পল, বাট তার অ্যাপ্লিকেশনটাই হচ্ছে মজা। তা আমি আবার সেই কমন বাক্যে গেলাম, সুমন টিচেস ইংলিশ। দেখবেন আমি খুব সিম্পল সিম্পল সেন্টেন্স লিখি লেখানোর সময়, বাট যখন প্রয়োগের দিকে যাই, প্রায়োগিক দিকে যাই, তখন আমি রিসেন্ট টপিক থেকে নিয়ে নিয়ে খুব অ্যাডভান্স ওয়ার্ড বা সেন্টেন্সের দিকে যাই। শিখতে হবে খুব সাধারণভাবে, খুব সহজ সরল ভাবে, আর প্রয়োগ করতে হবে খুব অ্যাডভান্স ভাবে। কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েদের একটা কমন প্রবলেম কি জানেন? এরা শেখার সময় খুঁজে শর্টকাট। শিখতে হবে বোকার মতো, প্রয়োগ করতে হবে শেয়ালের মতো। বাট ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা শিখি শেয়ালের মতো, প্রয়োগ করি বোকার মতো। আমি কি ভুল বললাম না ঠিক বললাম, বলেন তো? বলছেন স্যার। ঠিক বলছি না? জি দাদা ঠিক বলছেন। তাহলে আমরা 100% রাইট। সহজ সহজ একদম বাক্য দিয়ে শিখবো। সুমন টিচেস ইংলিশ, এই বাক্যে সুমন একটা সাবজেক্ট, ওর জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনা যাবে, টিচেস একটা অবজেক্ট, ওর জন্য আনা যাবে। এখন আমি যদি বলি যে সুমনের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে আনবো, কিছুই করতে হবে না। যখনই বাক্যের কোন একটা কিছুর জন্য আপনি অ্যাডজেক্টিভ ক্লজ আনার প্ল্যান করবেন, ইনস্ট্যান্টলি আপনাকে ভাবতে হবে ওইটা দিয়ে আরো একটা বাক্য বানাবো। যখনই বলবেন সুমনের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, তখন সুমন দিয়েই আমি একটা বাক্য লিখবো। সেটা কি? আমি লিখলাম, মনে করেন যে হি ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ। এই যে বাক্যে আমার হি আছে, এই হি দিয়ে আমি কিন্তু সুমনকে বুঝাচ্ছি। আমি কি ঠিক বললাম না ভুল বললাম, বলেন তো? ঠিক। জি স্যার ঠিক বলছেন। তো আমাকে তো সবাই মোটামুটি অপছন্দ করেন, বিভিন্ন গ্রুপে খারাপ রিভিউ দেন আমি জানি, তাই আমি লিখলাম যে আই হেট হিম মাচ, আমি তাকে অনেক ঘৃণা করি। তাহলে এই বাক্য তো হিম দিয়ে আমি সুমনকে বোঝাচ্ছি নাকি? জি। জি স্যার। হ্যাঁ। আমি যদি বলি আই আমি যদি বলি যে আই নো হিজ অ্যাড্রেস, এই বাক্যে হিজ দিয়েও কাকে বোঝাচ্ছি? সুমন। দাদা আপনার এই সুমনকে বোঝাচ্ছি। আমি যদি বলি আমি যদি বলি এই লোক খুব খারাপ পড়ায়, আই ক্যান নট আই ক্যান নট রিলাই অন হিম, আমি তার উপর নির্ভর করতে পারতেছি, এর কাছে পড়ে আমার লাভ নাই ভাই। তাহলে এই হিম দিয়েও আমি সুমনকেই বুঝাচ্ছি। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। জি স্যার, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা স্টার মার্ক দিয়ে দিই যেন বুঝতে পারি যে এরা সবগুলা এই, যেহেতু সুমনের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, তো এটার প্রি রিকুইজিট হিসেবে আমি কি বলেছি?
যে সুমন দিয়ে বাক্য বানাতে হবে। তো 4টা বাক্য বানাইলাম, প্রত্যেকটার মধ্যেই কোনো না কোনো ভাবে সুমন আছে। কথা কি ঠিক না ভুল? ঠিক। ঠিক। এবার তাহলে আমরা ইংলিশ শব্দকেও বলছি অ্যাজেক্টিভ ক্লজ আনতে চাচ্ছি। তাহলে কি করব? ইংলিশ দিয়ে বাক্য বানাবো। আমি লিখলাম যে ইট ইজ এন অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এই যে বললাম ইট, এই ইট দিয়ে আমি কাকে বোঝাচ্ছি? ইংলিশকে। ইংলিশকে বোঝাচ্ছি, না বোঝানোর কিছু নাই। এইরকম বাচ্চাদের মতো ইংলিশ শিখবেন। আমি যে বারবার বললাম ইংলিশে ডি গ্রেড পাইছি, এর কারণটা কিন্তু মানে এই যে আমি ওইখান থেকে ইমপ্রুভমেন্ট করছি, কারণ হচ্ছে আমি একদম বাচ্চা পোলাপানের মতো ইংলিশ শিখছি। ঠিক আছে? আমি যদি বলি আই হেট ইট মাচ, আমি এটাকে অনেক ঘৃণা করি, আমার ইংলিশ ভাষা পড়তে ভালো লাগে না, আসলে ইংলিশ ভালো লাগে না। এই যে ইট দিয়েও ইংলিশকে বোঝাচ্ছি, তার মানে এটাকে দিয়েও অ্যাডজেক্টিভ ক্লজ বানা যাবে। আমি যদি বলি যে আই ডু নট নো, আই ডোন্ট নো ইটস অরিজিন, আমি এটার অরিজিন সম্পর্কে জানি না ভাই, আমি সরি। ঠিক আছে? তাহলে এই ইটস দিয়েও আমি কাকে বোঝাচ্ছি বলেন তো? ইংলিশকে বোঝাচ্ছি। আমি যদি বলি যে গ্লোবাল বিজনেস ডিপেন্ডস অন ইট, এখানেও কিন্তু ইট দিয়ে আমি ইংলিশকেই বোঝাচ্ছি। তার মানে এখানকার এই 4টা বাক্য চাইলেই ইংলিশের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ইউজ করা যাবে। কথা ক্লিয়ার না ভুল? ঠিক আছে স্যার, ক্লিয়ার। ক্লিয়ার দাদা। একইভাবে আমি যদি বলি আপনাকে যে আই হ্যাভ 20 ফ্রেন্ডস, আমার 20টা বন্ধু বান্ধব আছে। ঠিক আছে? এখন দেখেন এই বাক্যের এই যে ফ্রেন্ডস একটা নাউন, এটার জন্য আপনি অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারবেন না। পারবো। কিন্তু ফ্রেন্ডস বলতেছে না ভাই, শুধু আমার জন্য আনলে হবে না, কারণ কি আমার সাথে আবার 20 ওয়ার্ডটাও কানেক্টেড, তাহলে আনলে পুরোটার জন্য তুমি আনো নাকি? জি। তাহলে আপনি যদি বলেন এই 20 ফ্রেন্ডের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন, তাহলে কি করতে হবে? আপনাকে একটা বাক্য লিখতে হবে যেই বাক্যের মধ্যে এই 20 ফ্রেন্ড আছে। আপনি লিখলেন আই লাভ সাম অফ দেম, আমি তাদের কয়েকজনকে ভালোবাসি, বাকিগুলা খালি আমার পকেট থেকে টাকা নিয়ে খায়। ঠিক আছে? তাই ভালোবাসি না। তাহলে এই যে আপনার সাম অফ দেম, এই সাম অফ দেম দিয়ে কিন্তু আপনি 20 ফ্রেন্ডেরই সাম অফ দেম বলতেছেন নাকি? জি। তাহলে এটা দিয়েও 20 ফ্রেন্ডের অ্যাডজেক্ট, এই ভাই রে তো বলে বিপদ রে, তো স্ক্রিনে দাগাইস না প্লিজ ভাই, বিরক্ত করিস না আমারে। তাহলে এটা দিয়েও 20 ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যাবে। একইভাবে আমি যদি বলি যে আই হ্যাভ, ধরো আই ল্যাব বলছি কেন, আই হ্যাভ 20 কার্স, আমার 20টা গাড়ি আছে, তাহলে এখানেও বাক্যের যে অবজেক্টে 20 কার বসলো, এটার জন্য কি আনা যাবে বলেন তো বুদ্ধি করে? হ্যালো? অবজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ আনতে চাইলে আমি কি করবো বলেন তো বুদ্ধি করে? সেন্টেন্স বানাতে হবে। সেন্টেন্স একটা মেকিং করতে সেন্টেন্স হবে। দেব যেখানে 20 কার এই কোনো না 20 কোনো কার্ড ভাবে থাকবে। আছে। আমি মনে করেন বললাম যে অল অফ দেম, ঠিক আছে, অল অফ দেম আর ভেরি ভেরি কস্টলি, তারা খুব দামি গাড়ি, যদি আমার কোনো গাড়ি নাই, আমি গরিব মানুষ ভাই। তাহলে এই অল অফ দেম দিয়েও আমি কিন্তু আলটিমেটলি ওই 20টা গাড়িকেই বোঝাচ্ছি। তার মানে এটাকে দিয়েও এটার অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যাবে। এই বিষয়টা আমরা সবাই ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার। ওকে। জি দাদা। একটু দাঁড়ান, আমি আমাকে দিলে আমি সময় দেন, জল খেয়ে আসি, আমার আসলে গলায় সমস্যা, বুঝতে পারছেন? আমি আসলে প্রায় অনেক দিন, প্রায় 10-11 মাস আমি অল্প অল্প করে ক্লাস নিয়ে রাখছি, আমি পড়াতেই পারি নাই, ফ্যামিলি ইস্যু, গলার সমস্যা, নানা সমস্যা। 2 মিনিট বসেন, আমি জল খেয়ে আসি একটু। কেউ নয়েজ করেন না, সব রেকর্ড হচ্ছে তো, নয়েজ করবেন না, সবাই শান্ত হয়ে থাকেন, 2 মিনিট জাস্ট। আচ্ছা দাদা, এই মুহূর্তে নাই, এই জন্য সবাইকে বলি এই অডিও রেসপন্স গুলা আপনারা এই সেকেন্ডে সেকেন্ডে যে করেন, এটা তো আমাদের খুবই ডিস্টার্ব হচ্ছে। এটা আপনারা বুঝতে মানে চাচ্ছেন না, এটা কেন এমন হচ্ছে কেন? দাদা আমাদের কাছে প্রশ্ন করে তার পড়ানোর স্টাইল, বাট আমরা যদি সবাই সব কথায় হা হা বলি, তাহলে তো সব কথায় রেসপন্স করি, তাহলে তো সমস্যা, অন্যদের বুঝতে সমস্যা হয়। হ্যাঁ ভাই, এটা একদম ঠিক বলেছেন ভাই। যে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি না যে রেসপন্স করলে যারা এখানে আছে নাম্বার বেশি পাওয়া যাবে। মাদ্রাসার মক্তবের মতো বানাই নিষেধ করছে। আরেকটা ব্যাপার আপনারা মনে হয় খেয়াল করেন নাই, আপনাদের যে ভিডিও অন, ঠিক আছে, আপনাদের
সব প্রাইভেসি কিন্তু পাবলিক হয়ে যাচ্ছে, একটু কাইন্ডলি সবাই ভিডিওটা চেক এই যে করে সবাইকে বললাম ব্লক যে করে দেন। সবাই চুপ থাকেন, সবাই কথা দেখেন দেখেন বলতেছেন, ঠিক আপনিও আছে? দেখেন। সবাই চুপ থাকেন, সবাই চুপ, প্লিজ বিরক্ত করেন না, হ্যাঁ? পড়েন পড়েন, ওকে? এই জিনিসগুলো আমি বহুত কষ্টে শিখছি, বাট ইউ গাইস আর লাকি যে আপনারা এগুলো এখন ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন, ওকে? ইউজ করেন। আচ্ছা, এটা গেল, ওকে? তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাজেক্টিভ ক্লজ কিভাবে আমরা আনবো। এখন আনতে গেলে তো ভাই আমাকে অ্যাজেক্টিভ ক্লজটা এন্ট্রি দিতে হবে বাক্যের মধ্যে, তাই না? সো বারে মা, এই যে এবার এন্ট্রি নিব, তাহলে আমরা আসেন এবার এন্ট্রি দেই। আমি প্রথমে একটা বাক্য লিখলাম যে সুমন টিচেস ইংলিশ। সুমন ভাই আমাকে ইংরেজি পড়ায়। কি পড়ায়? ফাউল জিনিস, ফাউল ফাউল মানুষ ফাউল জিনিস পড়ায়, ঠিক না? আসেন আমরা ইংলিশ পড়ি। এখন আপনি চাচ্ছেন সুমনের জন্য অ্যাজেক্টিভ ক্লজ আনবেন। তো সুমনের জন্য অ্যাজেক্টিভ ক্লজ আনতে গিয়ে আপনি বাক্য লিখছেন হি ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ। নাও লুক অ্যাট দিস সেন্টেন্স। এই সেন্টেন্সে হি হচ্ছে সাবজেক্ট। তাহলে আপনি কি করবেন জানেন? যেহেতু এটা ব্যক্তি সাবজেক্ট, এই হি কাটবেন, মনে মনে কাটবেন, আবার খাতা খাতা দিয়ে পরীক্ষা হলে কেটে দিয়ে না, তাহলে সমস্যা হবে। এই হি কেটে সুমনের পরে হু নিয়ে আসবেন। এবার বাকি পার্টটা বসিয়ে দিবেন, হু ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ। এই গ্রামার আপনারা পড়ছেন কিন্তু আপনারা জানতেন না হাউ টু ইউজ ইট, এটাই হলো মূল সমস্যা। এবার দেখেন আই হেট হিম মাচ। এখানে এই হিমের মধ্যে সুমন আছে কিন্তু সে হলো এখানে অবজেক্ট। তাই অবজেক্ট যখন ব্যক্তি কেটে তখন আনবেন হুম। হুম লিখে বাকি পার্টটা বসায় দিবেন, আই হেট মাচ, হয়ে গেল। আই ক্যান নট রিলাই অন হিম, এই হিমটা হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট। যেহেতু অবজেক্ট, হিম কেটে আপনি এখানেও হুম লিখে দিবেন। প্রিপোজিশন কোথায় যাবে এটা পরের বিষয়। হুম আই ক্যান নট রিলাই অন। এই তিনটাকে বুঝতে পারছেন নাকি পারেন নাই বলেন? জি দাদা, পারছি পেরেছি। দাদা। থ্যাংক ইউ। দাদা একটা এবার আমি কোশ্চিন, এর বিষয়টা হ্যাঁ, একটু ক্লিয়ার করলে ভালো হতো দাদা ভাই। একটা আরেকবার কোশ্চিন রিপিট ছিল। করলে ভালো হয়। দাঁড়ান দাঁড়ান, প্রথমে আরেকবার একজন বুঝাইলে ইশতিয়াক ভালো হতো। আহমেদ বলছেন ক্লিয়ার করতে। কি ক্লিয়ার করতে হবে বলেন তো একটু আমাকে। ভাইয়া ওই যে হুম এই জিনিসটা মানে হুমটা হলো আপনি অবজেক্ট হিসেবে যখন তো। জি সুমনের বলেন। অবস্থানটা কাটতেছেন, যার যেই বাক্যটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বানাবেন, ওইখানে তাকাবেন যে আমি সুমনের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। একটা বাক্য নিলাম, হি ইজ স্টুডেন্ট অফ আইবিএ। এখানে সুমন কি? সাবজেক্ট। কেটে হু, বাকি পার্টটা বসাইলাম। কিন্তু যখন বললাম আই হেট হিম মাচ, এখানে কিন্তু সুমন অবজেক্ট। তাহলে কেটে হুম আনতে হবে, বাকিটা বসাতে হবে। বুঝতে পারলাম? জি ভাই, আমি দাদা বুঝতে পারছি। দাদা একটা একটা কোশ্চিন। বলেন। আমরা অনেক সময় যখন স্পিকিং দেখি, এই হ্যাঁ হু বা হুম অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওনারা এইভাবে ব্যবহার করেন না, যে সুমন ইজ ভাই, স্টুডেন্ট অফ আইবিএ টিচার্স ইংলিশ। ভাই আপনাদেরকে নিয়ে আসলে মহাবিপদ। আপনাদের বড় প্রবলেম কি জানেন? আপনার ডিরেকশন মানেন না। আমি বলছি না যায়েন না ভাই, এলাপ এলাপ আছে তো রে ভাই। আপনি যখন পড়বেন দেখবেন যে এলাপ গুলো আসতেছে ভাই। আপনাকে আমি ক্লজের ঝানু পাবলিক বানাই দেবো, আপনি ওয়েট করেন রে ভাই। আপনি কেন টপিক সরি ডেভিয়েট সরি করতে দাদা। যাচ্ছেন? না, আপনাকে এই ছয়টা আমি আমি আপনাকে গ্র্যান্ড করতে পারলাম না, দুঃখিত। কেন পারলাম না? কারণ বলেই দিয়েছি যেইটুকু পড়াচ্ছি ওইটুকুর মধ্যে কোশ্চেন করেন, এর বাইরে কোশ্চেন করেন না, ঠিক আছে? আপনি আমার সময় নষ্ট করবেন, সবার সময় নষ্ট হবে, বারবার বলছি, ঠিক আছে? ওই যে হুমটা বাদ দিয়ে বলে, এটা আমাদের আছে আলোচনাতে ভাই। বাংলাদেশে এই আমি এক পাবলিক যে ক্লজ পড়ে এটাকে ইনকাম করি। সো আপনার এই ক্লজ সম্পর্কে যত প্রশ্ন আছে সব ক্লিয়ার করে দেবো। যদি ক্লজ যেদিন বলবো 7 নাম্বার ক্লাসের পর ক্লজ শেষ, যদি মনে হয় ক্লজ ক্লিয়ার হয় না আপনি বললেন, আমি টাকা ব্যাক দিয়ে দেবো, যা গ্যারান্টি দিলাম ভাই, রেকর্ড থাকবে কথা। কিন্তু দয়া করে টপিকের বাইরে প্রশ্ন করেন না ভাই, ঠিক আছে? এটা অনুরোধ, হাতে পায়ে ধরে বললাম, ঠিক আছে? তাহলে আমি কি বললাম যে যার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবো ওইটা দিয়ে একটা বাক্য লিখবো। তা আপনি বলছেন সুমনের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন, আনেন। তাহলে সুমন দিয়ে একটা বাক্য লিখছেন, হি ইজ স্টুডেন্ট অফ আইবিএ। তো সুমন কোথায় এখানে? হি। হি একটা সাবজেক্ট, কেটে আনলাম হু। ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এর মধ্যেই প্রশ্ন করবেন যে এটা বুঝি নাই, তার উত্তর দিয়ে দিব। এখন আমি কিন্তু এই যে হিজ অ্যাড্রেস, এটা কিন্তু এখন ইউজ করি না, এটা পরে ইউজ করব। এবার একটু ইংলিশের জন্য আনি, আসেন। এই যে দেখেন ইংলিশ, ইংলিশের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনলে কি করতে হবে? ইংলিশ দিয়ে একটা বাক্য লিখতে হবে। আপনি লিখছেন কি? ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে ইট দিয়ে আপনি ইংলিশকে বোঝাচ্ছেন। যেহেতু, হ্যাঁ বলেন, কি প্রশ্ন আছে বলেন। স্যার এই যে আপনি লিখলেন এই যে সুমন হোম আই ক্যান রিলাই অন টিচার্স ইংলিশ, আমরা জানি প্রিপোজিশনের পর ভার্ব আসলে আইএনজি হয়, তাহলে এটা টিচিং হবে না? আপনি বলছেন প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি হয়, দ্যাটস এ গুড পয়েন্ট। কিন্তু প্রশ্ন হলো এই বাক্যে এই ভার্ব কি এই প্রিপোজিশনের সাথে কানেক্টেড নাকি সে সাবজেক্ট সুমনের সাথে কানেক্টেড? বলেন তো বুদ্ধি করে।
সাবজেক্টের কোন সাথে সাথে? না না, যিনি প্রশ্ন করছেন তিনি ক্লিয়ার হতে পারছেন কিনা বলেন। জি স্যার। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, না প্রশ্ন তো ঠিক আছে যে প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তো আইএনজি হয়, আমরা জানি তাই না, কিন্তু তাহলে কেন আইএনজি হলো না? গুড কোশ্চেন। এখন বিষয়টা হচ্ছে আমার মূল বাক্য সুমন টিচেস ইংলিশ। এখন ব্যাপারটা হচ্ছে আমি সুমনের জন্য একটা অ্যাজেক্টিভ ক্লজ এনে বসাই দিলাম। তো এই অ্যাজেক্টিভ ক্লজের সাথে বাক্যের মূল ভার্বের কোনো সম্পর্কই নাই। বাক্যের মূল ভার্ব টিচেস তার সুমনের সাথেই কানেক্টেড। কথা ধরতে পারছি না সবাই? তাহলে একটু বলেন তো। জি দাদা। জি স্যার। ওকে, জি দাদা। এখন স্যার, আপনি আরেকটা যখন প্রশ্ন করবো। বলেন, স্যার, ওই যে তিনটা লাইন কি একসাথে করা যায়, মানে একই বাক্যের মধ্যে কি লেখা যাবে? ওটা পরে আলোচনা করি ভাই নাকি? আচ্ছা, ঠিক। আচ্ছা, আপনি আলোচনা এখন চালাই দেখেন, যান, এইভাবে কথা বললে হবে না তো। ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানে ইংলিশ কোথায় আছে? ইট হিসেবে আছে। এই যে ইট ও সাবজেক্ট, এই ইট কেটে ইংলিশের পরে নিয়ে আসবো দ্যাট অথবা হুইচ, বাকিটা বসাই দেবো ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হয়ে গেল, শেষ। কোনো কঠিন কিছু নেই, দেখেন খেয়াল করেন, একদম সহজ জিনিস। এখন ধরেন আপনি বললেন ভাই তাহলে আই হেট ইট মাচ, এখানে তো ইট অবজেক্ট হিসেবে আছে, তাহলে কেটে কি আনবো? অবজেক্ট হিসেবে থাকলেও ইট কেটে আপনি দ্যাট বা হুইচ আনবেন। অব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে দ্যাট অর হুইচ আই হেট মাচ। এবার যেমন ধরেন গ্লোবাল বিজনেস ডিপেন্ডস অন ইট, এই যে ইট প্রিপোজিশনের অবজেক্ট, এই ইট কেটেও আপনি খুব লজিক্যালি কি আনবেন? দ্যাট অথবা হুইচ আনবেন, বাকিটা বসাই দিবেন। যে গ্লোবাল আর দাগের পোলাপাইন রে কত পড়াশোনা করতেছেন না, তোমাকে কই এখন লাভ নাই, ঠিক আছে? গ্লোবাল বিজনেস ডিপেন্ডস অন, ঠিক আছে? আচ্ছা, আমি মুছে দেই, মেধাবী মানুষজন, ঠিক আছে, বারবার বললেও শুনে না, সহজ সরল ডিরেকশন বুঝে না, কিছু বলে। তাহলে আমরা এই যে অ্যাডজেক্টিভ ক্লজ বসানো, এই ব্যাপারটা কি ধরতে নাকি পারি নাই বলেন তো একটু কেউ? পারছি দাদা। বুঝতে পেরেছি। এবার আমরা ওই বড় বাক্যের দিকে ফিরে যাব, এই যে বড় বাক্যের দিকে ফিরে যাব। তাহলে যেই মুহূর্তে আমি আপনাকে বললাম তুমি ইরানের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবা, তখন তোমার মনস্তাত্ত্বিকভাবে চিন্তা করতে হবে কি, ইরান দিয়ে আমি একটা বাক্য লিখবো। কথা ঠিক আছে না আমার? তাহলে ঠিক আছে। এই যে ইট হ্যাজ বিন এন্ডিউরিং, সরি, barrages of precision attacks, এই যে এখানে ইট, এই ইট দ্বারা আমি কাকে বুঝাচ্ছি বলেন তো? ইরানকে। ইরানকে বুঝাচ্ছি। এই ইট কেটে আমি কি আনলাম তাহলে? ইরান। দ্যাট আনলাম। দ্যাট বা এরপর হুইচ। কি করলাম? বাকি পার্টটা অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম। ধরতে পারছেন বিষয়টা? জি স্যার। তো যিনি ওই বলছিলেন প্রিপোজিশনের পর তো ভার্ব আসলে আইএনজি হয়, তাহলে এবার দেখেন অ্যাটাকস ওয়ার্ডটা কিন্তু প্লুরাল, তারপরেও আমার হ্যাজ বসছে, হ্যাভ বসে নাই, কারণ এই হ্যাজের সাবজেক্ট তো অ্যাটাকস না, সাবজেক্ট কে? ইরান। 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 এই যে ধরতে পারছেন, দ্যাট ইজ দ্য বিউটি অফ লার্নিং। আপনি যখন গ্রামারকে টেকনিক্যালি ধরতে পারবেন, ঘাড়ে ধরতে পারবেন। যেমন ধরেন একটা উদাহরণ দিই আপনাকে, মাছ ধরতে হয় কোথায়? লেজে নাকি মাথায়? মাছ ধরতে হয় মাথায়, মাথায়। ঠিক আছে? এখন আপনি যদি আবার শিং মাছ ধরতে যান, মাথায় ধরতে গেলে কিন্তু আপনার আবার কাটা দিয়ে দিব। তাই শিং মাছ ধরতে হয় কি দিয়ে? দিয়ে। তো এক একজনের জন্য এক এক রকম টেকনিক। তো আপনাকে বুঝতে হবে যে কোন দিক দিয়ে অ্যাটাক করলে জিনিসটা আমি সহজে ধরতে পারবো, ঠিক আছে? তাহলে আমি কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বসানোর এই নিয়মটা ধরে ফেলতে পারছি না আপাতত? জি। বুঝতে পারছি। এখন প্রশ্ন আছে, আমি কেন আই নো হিজ অ্যাড্রেস, তারপর হচ্ছে আই ডু নট নো ইটস অরিজিন, এই দুইটা শব্দ বাদ দিয়ে গেলাম, এই কারণটা বলি। খেয়াল করে দেখেন, সুমন টিচেস ইংলিশ, এই সুমন শব্দটা আই নো হিজ অ্যাড্রেস, এখানে হিজ দ্বারা বোঝানো হচ্ছে সুমনকে। এখন প্রশ্ন হচ্ছে এই হিজটা বাক্যে আসলে কি? এই হিজটা হচ্ছে, আপনারা ছোটবেলা থেকে পড়ে আসছেন যে নাউনের পাশে যদি প্রোনাউন বসে, তাহলে সেই নাউনটা হয়ে যায়, প্রোনাউনটা হয়ে যায় একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। পড়ছেন না আপনারা? জি। পড়ছেন কিন্তু।
তাহলে তার মানে এই যে অ্যাড্রেস নাউনের পজিটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে হিজ। যখন দেখবেন এই পজিটিভ অবস্থানে সুমন আছে, তখন আপনি এই হিজ কাটবেন, কেটে নিয়ে আসবেন হচ্ছে হুজ। এই যখন আপনি কেটে হুজ লিখবেন, তখন একটা ঝামেলা লাগবে। অ্যাডজেক্টিভের কিন্তু নাউন ছাড়া অর্থ প্রকাশ করার কোনো ক্যাপাসিটি নাই। আমি বললাম সুন্দর, মানে কি সুন্দর? মন সুন্দর, নাকি পরিবেশ সুন্দর, নাকি তোমার রেজাল্ট সুন্দর, নাকি তোমার এই কি বলে যে আহ, আর্থিক ভবিষ্যৎ সুন্দর? কিছুই বুঝতেছি না। যখন আমি বললাম যে সুন্দর একটা খেলনা, এইবার বুঝলাম খেলনাটা সুন্দর। সো অ্যাজেক্টিভ তার নাউন ছাড়া চলতে পারে না। তাহলে এই যে অ্যাজেক্টিভ হিজ, সেও কিন্তু তার নাউন ছাড়া চলতে পারবে না। সে যেখানেই যাক তার নাউনকে লগে নিয়ে যাবে। তাই যখন আপনি হিজ কেটে হুজ লিখবেন, আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটাও কেটে ফেলতে হবে। অ্যাড্রেস কেটে হুজের সাথে নিয়ে আসতে হবে, এই যে হুজ অ্যাড্রেস। এবার বাকি পার্টটা বসায় দিতে হবে আই নো। সেম কাহিনীটা এখানেও ঘটবে। আই ডোন্ট নো ইটস অরিজিন। এই অরিজিন নাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ হলো ইটস। তাই আপনি ইটস কেটে এখানেও নিয়ে আসবেন হুজ। সঙ্গে সঙ্গে ও বললো ভাই 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 ভাই, আমি যেখানে যাই আমার নাউন আমার দিয়ে দে। তাই অরিজিন কেটেও আপনাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? অরিজিন, হুজ অরিজিন আই ডু নট নো। মাথায় কি ঢুকেছে না ঢুকে নাই বলেন? জি দাদা। দাদা তাইলে পসেসিভ ফর্মটা আসলে আমরা সবসময় হুজ ইউজ করব? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? জি স্যার। দাদা আমার একটা পসিবল কোশ্চেন ছিল। ব্যাপারটা এতদিন টপিকের অনেক ভিতরে থেকে প্রবলেম। করেন, কোনো সমস্যা নেই, বলেন, শুনতেছি। দাদা ওই যে সুমন হুজের আগে কি মাঝখানে একটা এই কমা বসবে? এই যে আবার তেরা প্রশ্ন। আমি আপনাকে এখন পর্যন্ত কোনো কমার আলোচনা করছি এখানে? কোনো কমার আলোচনা তো ফার্স্ট কম্পাউন্ড ক্লাসে সেন্টেন্স শেষ। করছিলেন এই এটা জন্য যখন বললাম আর কি। অ্যাডজেক্টিভ ক্লজে আসবে তখন দেখবো ভাই, মাথা গরম করেন না, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। জি আচ্ছা, স্যার তাহলে আমরা বুঝতে পারছি। অ্যাডজেক্টিভ ক্লজ মোটামুটি ধরতে পারলাম। এখন একটা বিষয় বলি, শোনেন, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমার বাক্যটা ছিল একটা সিম্পল সেন্টেন্স, সুমন টিচেস ইংলিশ। এই বাক্যরে ধরেন, উদাহরণস্বরূপ আমি মনে করেন যে এই বাক্যটা এখান থেকে এইটুকু একটা বাক্য নিলাম ফর এক্সাম্পল, আলোচনার সুবিধার্থে, ঠিক আছে? ভালো করে বুঝেন। আমার বাক্য ছিল সুমন টিচেস ইংলিশ। হঠাৎ করেই আমি একটা ক্লজ ঢুকাই দিছি, অ্যাজেক্টিভ ক্লজ। সেই অ্যাজেক্টিভ ক্লজটা কি? হু ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ। এই যে গত ক্লাসে বলছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লজকে কেটে নিয়ে ফুল স্টপ দিলে সে বাক্য হবে না। আপনারা বলছিলেন এক্সাম্পল দেন, আমি বলেছিলাম যে খালি ক্লাসিফিকেশন বুঝেন, ধীরে ধীরে সব আসবে। এই যে এখন এটা আসবে। এখন একটু ভাবেন, হু ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ, এটা কেটে নিয়ে যদি ফুল স্টপ দেই, এটা কি একটা কমপ্লিট বাক্য হবে, নাকি আরো কিছু চেঞ্জের প্রয়োজন হবে? বলেন তো বুদ্ধি করে। হবে বাধ্য না, হবে আরো না কিছু দাদা, চেঞ্জের হবে না। হয় প্রয়োজন হবে। আপনাকে হু এর জায়গায় কিছু একটা বসাইতে হবে, কিছু না কিন্তু, বা আপনার যে ফুল স্টপ কেটে প্রশ্নবোধক মার্ক দিতে হবে। মোদ্দা কথা, কেটে নিয়ে যদি আপনি ফুল স্টপ দেন, সে কিন্তু বাক্য হবে না, আরো কিছু চেঞ্জ আপনার লাগবে। বুঝতে পারলাম না আমরা তাহলে বিষয়টা? বলেন তো। জি স্যার। জি স্যার। তার মানে এই অ্যাডজেক্টিভ ক্লজ এটা কি ডিপেন্ডেন্ট ক্লজ না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? বলেন এবার বুদ্ধি করে। ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা যে ম্যাথমেটিক্যাল ফর্মটা দাঁড় করাইছিলাম আজকে আলোচনার শুরুতে, এই যে ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে ক্লজ প্লাস ফুল স্টপ নট ইকুয়ালস টু জিরো, গত ক্লাসের কথাটা, ওটা কি প্রমাণিত হইলো নাকি হইলো না? জি দাদা। তার মানে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়েছে নাকি? তার মানে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এখন একটা বিষয় বলি, শোনেন। এই যে ডিপেন্ডেন্ট ক্লজ বা আপনি যে শুরু করলেন, এই শুরু করার জায়গাটা কি? শুরু করার জায়গাটা হচ্ছে হু দিয়ে না? হ্যাঁ। হ্যালো? এটা হচ্ছে হু দিয়ে। এখন আপনি কি করছেন? তার মানে এই হু দিয়ে একটা ডিপেন্ডেন্ট ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করছেন। এম আই রাইট অর রং? টেল মি। রাইট। 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 তাহলে এটার একটা নাম আছে, নামটা কি বলেন? রিলেটিভ লিঙ্কার লিঙ্কার সাবঅর্ডিনেট কন্ডিশন। এটা একটা কনজাংশন। এটা যেহেতু গতকাল হাওয়ার টাওয়ার পড়লাম, তাহলে এটা একটা কি?
কোঅর্ডিনেটিং কনজাংশন কনজাংশন, এই তো বুঝা গেছি ব্যাপারটা। এখন প্রশ্ন আসতেছে তাইলে ক্রস ভাই, মার্কার। ক্লজ মার্কার আছে, সমস্যা নেই। এখন প্রশ্ন আছে যে তাইলে তো ভাই একটা ঝামেলা লাগছে। আপনি তো গতকাল আমাদেরকে পড়াইছিলেন কনজাংশন দুই প্রকার, ছোট কনজাংশন, বড় কনজাংশন। তাহলে এইটা আবার কেমন ছোট কনজাংশন? ঝামেলা একটা লাগলো না তাহলে এবার কাজকে? জি স্যার। হ্যাঁ, এটা একটা ঝামেলা লাগছে কিন্তু। তাহলে আমাদের ওই যে গত ক্লাসের পাপ, মানে কনজাংশন ভালো করে আলোচনা করি নাই আমরা, এই ক্লাসে এসে আলোচনাটাকে শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আসেন এবার কনজাংশনকে আরেকটু ভালোভাবে চিন্তা করি। আমরা গত ক্লাসে বলেছিলাম যে কনজাংশন, এই কনজাংশনটা দুই ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে স্মল কনজাংশন, এই যেমন ধরেন বাট ফর এক্সাম্পল। আর একটা বলেছিলাম কি লার্জ কনজাংশন, যেমন ধরেন হাউএভার। এখন প্রশ্ন হলো, এই যে বাট বা হাউএভার তারা যে যুক্ত করতেছিল, তারা কি ভিন্ন রকমের জিনিস যুক্ত করতেছিল নাকি একই রকমের জিনিস যুক্ত করছিল? বলুন তো বুদ্ধি করে। একই একই রকমের জিনিস যুক্ত করছিল। তার মানে এরা কনজাংশন লার্জ স্মল ঠিক আছে, কিন্তু এরা বেসিক্যালি কোঅর্ডিনেটিং কনজাংশন। আজকে থেকে মনে রাখবেন, যারা সমধর্মী জিনিসকে একত্রিত করে। বুঝতে পারলাম? জি স্যার। তাহলে আজকে থেকে বুঝে গেলাম কনজাংশনের যে পার্টটা গত ক্লাসে আমরা শিখেছিলাম ওটা ছিল কোঅর্ডিনেটিং কনজাংশন, বিকজ দে জয়েন টু সিমিলার আইটেম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দেখেন ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে হু, এই কনজাংশনের নাম তাহলে কি? এই কনজাংশনের নাম হবে তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন। হ্যাঁ, ধরে ফেলছে। দেখছেন, আপনারা কিন্তু এই টার্মগুলো পারেন, কিন্তু সমস্যা হলো রাইটিং এর জন্য রেডি করতে পারতেছেন না। এটাই আমি সবাইকে বলেছি, ভাই আপনারা ব্রিলিয়েন্ট, বাট প্রবলেম হলো কোথায়? রাইটিং এর জন্য তৈরি করতে পারতেছি না। গ্রামার কিন্তু পড়ছেন অনেক, এখানে অনেক স্টুডেন্টই আছেন আমার চেয়ে ভালো গ্রামার পারেন, আই ক্যান চ্যালেঞ্জ ইউ। কিন্তু আমি যেটুকু গ্রামার জানি ওইটুকু দিয়ে আমি কাজ করে নিতে পারি। তো আপনি অনেক ভালো গ্রামার পারেন, এবার এটাকে এইভাবে একটু গুছিয়ে নেন যেন গ্রামার আর আপনাকে রাইটিং এ প্যারা না দিতে পারে। তাহলে বুঝে গেলাম কনজাংশন কয় প্রকার আজকে থেকে বলেন? 2 প্রকার। দুই প্রকার। একদম সলিড আলোচনাতে এসে কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনের মেন ক্যারেক্টারিস্টিক্স কি? আমি লিখব যে ইট অ্যাডস টু সিমিলার আইটেমস। অন দ্য আদার হ্যান্ড, সাবঅর্ডিনেটিং কনজাংশন ইট অ্যাডস টু ডিসপ্যারেট আইটেমস। ডিসপ্যারেট মানে কি? ডিফারেন্ট আইটেমস। ডিসপ্যারেট ওয়ার্ডটা শিখে রাখলাম যে ডিসপ্যারেট, ঠিক আছে, স্যার খুশি হবে। ডিসপ্যারেট আইটেমস, ঠিক আছে। এখন কোঅর্ডিনেটিং কনজাংশনকে আমরা কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে। এই নিশি নামের একজন আপু দাগাচ্ছেন, প্লিজ আপু দাগায়েন না, স্ক্রিনে দাগায়েন না, মাথাটা গরম করেন না আমার। একটা হলো স্মল কনজাংশন, একটা হলো ছোট কনজাংশন, ঠিক আছে, আমরা এটা অলরেডি পড়ে ফেলেছি। আর হইতেছে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি? ও ভিন্ন জিনিস যুক্ত করবে। যেমন এখানে হু কি করেছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, মানে অ্যাডজেক্টিভ ক্লজ যেটা বলছি, ওটাকে যুক্ত করে। এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন প্রশ্ন হলো, সাবঅর্ডিনেটিং কনজাংশনের কি আমরা ক্লাসিফিকেশন করব? কোনো দরকার নাই। সাবঅর্ডিনেটিং কনজাংশন অনেক হইতে পারে। যেমন এখানে আমরা হু পাইলাম, হুম পাইলাম, হুস পাইলাম, দ্যাট পাইলাম, হুইচ পাইলাম। পাইলাম না বলেন তো একটু বুদ্ধি করে? জি স্যার। বুঝতে পারছি কিনা বলেন? বুঝতে পারছি, গুড। তাহলে আপনারা বুঝতে পারতেছেন, দেখছেন কত লেকচার কিন্তু খুব স্ট্রাকচার্ড লেকচার। আপনার সমস্ত কোশ্চেন একটু একটু করে ক্লিয়ার হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে। সো ওয়েট এন্ড ওয়াচ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম। এইরকম আর কি কি আছে অ্যাডজেক্টিভ ক্লজে, আমরা একটু বোঝার চেষ্টা করি, আসেন দেখি পারি কিনা। আমরা আরো দুটো উদাহরণ নিব, ঠিক আছে। দেখেন, আমি মনে করেন বললাম যে ইট ওয়াজ মর্নিং, ঠিক আছে, ইট ওয়াজ মর্নিং। আমি যদি বলি এই মর্নিং শব্দের জন্য আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, কোনো সমস্যা আছে আনলে? এটা একটা নাউন না? আনবো কিনা বলেন? আনতে পারবো। এখন আনতে গেলে কি করতে হবে? মর্নিং দিয়ে আর একটা বাক্য লিখতে হবে। আমি মনে করেন লিখলাম যে মাই ফাদার কেম ব্যাক ইন মর্নিং, আমার বাবা সকালে ফিরে আসলেন। তাহলে এখন কি করব? এই যে ইট ওয়াজ মর্নিং, ওই যে ওইখানে মর্নিংটা কাটবো, প্রথমে মর্নিংটা কাটবো, দা লেখার দরকার নাই, আমরা আগে শিখি। ইট ওয়াজ মর্নিং কেটে তাহলে কি লিখবো আমরা? হোয়েন, সময় যেহেতু, হোয়েন মাই ফাদার কেম ব্যাক ইন। ইন থাকুক, ইনের বিষয় পরে শিখবো।
তাহলে এখানে হোয়েন শব্দটা দিয়ে যে আমি অ্যাডজেক্টিভ ক্লজ আনলাম, তাহলে এই হোয়েনটাও তাহলে কি কনজাংশন বলেন তো বুদ্ধি করে? সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমি আর একটা অ্যাডজেক্টিভ ক্লজ লিখি, ইট ইজ ঢাকা। তা আমি যদি বলি ঢাকার জন্য তাহলে কি আনবো? একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। তাহলে ঢাকা দিয়ে একটা বাক্য লিখবো। আমি লিখবো মেনি পিপল লিভ ইন ঢাকা। তাহলে কি লিখবো? এই যে দেখেন, ইট ইজ ঢাকা, ওই যে ঢাকা কাটবো, ঢাকা কেটে আমি কি করব, এখানে হচ্ছে ধরেন হোয়ার লিখবো, তারপর বাকিটা বসাই দিব মেনি পিপল লিভ ইন। এই বাক্যগুলোরা আপনারা সবাই জানেন, কিন্তু ধরতে পারতেছিলেন না এতদিন ধরে। এবার ধরতে পারছেন তাহলে? জি দাদা। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি দাদা, শোনা যাচ্ছে। একটু দাঁড়ান, এখন নেটওয়ার্কটা কোলাপস করতে পারে, কারণ কারেন্ট চলে গেছে। 2 মিনিট সময় দেন আমাকে, আমি আরেকটা দিয়ে কানেক্ট করে ফেলছি। 2 মিনিট সময় দেন, ঠিক আছে? এই মিন টাইম বলেন কেমন শিখতেছেন আপনারা, বলেন কেমন শিখতেছেন? অনেক কিছু এটা জানেন একটা না, question যেমন ছিল, একটু যদি বলতেন। আমার জীবনে পড়া ক্লাস স্যার এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা লাইফে কোশ্চেন যদি অল্প একটু বলে দিতেন। কোন দাদা কোশ্চেনটা? একটা কোয়েশ্চেন ছিল। এটা হচ্ছে কোঅর্ডিনেটিং যে কনজাংশন, এটা হচ্ছে ইট অ্যাডস টু সিমিলার আইটেমস, আর সাবঅর্ডিনেট কনজাংশন ইট অ্যাডস টু ডিফারেন্ট আইটেমস। হ্যাঁ, তো এই দুইটা একটু উদাহরণ দিয়ে একটু যদি বুঝাই দিতেন যে টু ডিফারেন্ট আইটেমস এতক্ষণ ধরে তাহলে কি উদাহরণ দিলাম, একটু ক্লিয়ার করেন তো। এই যে আমি বললাম যে সুমন হু ইজ স্টুডেন্ট অফ আইবিএ, এই যে দেখেন হু দিয়ে আপনি একটা অ্যাডজেক্টিভ ক্লজ, সেটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করলেন কার সাথে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভিতরে গিয়ে। তাহলে ও ডিফারেন্ট জিনিস যুক্ত করলো না? হ্যাঁ দাদা। তাহলে এবার দেখি তো সিমিলারটা কোন দিক থেকে হয়, দেখি তো। ওই যে উপরের দিকে যান, ওই যে আমরা বলছিলাম যে আই লাভ ইউ বাট ইউ হেট মি, এখানে এই বাট দিয়ে যে যুক্ত করলেন, এটা দুইটাই তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে একই জিনিস যুক্ত হইলো না? জি দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা বুঝছি। বুঝতে পারছি ব্যাপারটা আমরা সবাই তাহলে এবার? হ্যাঁ দাদা। দাদা একটা কোয়েশ্চেন করতাম, হ্যাঁ বলেন, শুনছি। যে জামিল স্যারের ক্লাস কি আপনার কোর্সের মধ্যে জামিল নেবেন? স্যারের ক্লাস এখানে পড়াই দিয়েছে আপনারা, আমি এখন বসে বসে মিয়া ফাউল? এটা কোনো প্রশ্ন হলো না একটা? না, মাথা কোর্সের গরম বাইরে মানে কোয়েশ্চেন। না, কেন সরি বাইরে দাদা। কোশ্চেন কেন? আমি আপনার সাথে গল্প করতে বসি না এখানে ভাই। আমি যে আপনার গল্প করছি দেখেন তো, আপনি কত কত গল্প করি, আমি কোনো গল্প করি না ভাই, ঠিক আছে? ওইগুলি বলবেন না, আমি অপছন্দ করি এগুলো খুব। তাহলে আমরা আজকে ডোন্ট মাইন্ড করেন না আবার, এই যে কনজাংশনটা বুঝলাম, যে কনজাংশনের আমরা কিন্তু দেখেন গল্প করতে করতে, পড়ার গল্প করতে করতে আবার এটাও শিখে ফেললাম, যে এই যে স্মল লার্জ শিখলাম, সাবঅর্ডিনেটিং শিখলাম। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু মনে করেন যে ভগবানের নাম নিয়ে শুরু হইলে এর কোনো শেষ নাই। অ্যাডজেক্টিভ ক্লজে যতগুলো মার্কার সব এখানে ঢুকবে, একটু পরেই জিগাবো। তারপরে অ্যাডভার্ব ক্লজে সব এখানে ঢুকবে, নাউন ক্লজে সব এখানে ঢুকবে, মোটামুটি যা আছে এই সব এখানে গিয়ে ঢুকবে, ঠিক আছে? তবে আপনাদেরকে বোনাস হিসেবে একটা জিনিস জিজ্ঞেস করি, দেখি আপনারা ধরতে পারেন কিনা ধরতে। এটা একটা আইকিউ টেস্ট হবে। এই যে কোঅর্ডিনেটিং কনজাংশনে শিখলেন যে স্মল এবং লার্জ কনজাংশন, আমরা কি জানি যে স্মল কনজাংশন দিয়ে যুক্ত করলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটা কমা দিতে হয় বাটের আগে, তাইলেই হয়ে যায়। কিন্তু বড় কনজাংশন দিয়ে যুক্ত করলে কি করতে হয়? আগে একটা সেমিকোলন দিতে হয়, তারপরে একটা কমা দিতে হয়। কথা কি ঠিক না ভুল? ঠিক। ঠিক দাদা। ঠিক স্যার, ঠিক। এখন ধরেন আমি একটা ওয়ার্ড লিখলাম কি, সেটা হচ্ছে হেন্স। এটাও কিন্তু একটা কনজাংশন, মানে কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন বলতে হবে এটা কি ছোট নাকি বড়? বড়। কেন বড় মনে ছোট হচ্ছে দাদা, বলেন? ছোট দাদা। ছোট। শোনেন, এটা বুদ্ধি খাটাবেন, এটা আইকিউ টেস্টের প্রশ্ন। এটা তো দেখতে শোনেন, চুপ চুপ, এটা তো দেখতে ছোট, তাই না? তো যেহেতু এটা দেখতে ছোট, তাহলে ভাই যেহেতু প্রশ্ন করছে ছোট না বড়, দেখতে তো ছোট মনে হয়, তার মানে এটা বড়, ঠিক আছে? এটা শিখতে হবে বুদ্ধিটা, ভুলা যাবে না। ভুলবেন কখনো জীবন এটা? দাদা ভুলবেন না, হ্যাঁ। এই শোনেন, যারা ফাউল কইছি মাইন্ড করেন না আবার, হ্যাঁ। আমাদের নারায়ণগঞ্জের ভাষা আমরা করি এমনি। তার মানে এটা একটা আনকমন কনজাংশন, যেটা দেখতে মনে হয় ছোট কিন্তু সে বড়। তার মানে কি, এটা কিন্তু এই কনজাংশন কিন্তু বাক্যের মধ্যে যদি ইউজ করতে যান, তাহলে কিন্তু এটার ক্ষেত্রে কি করতে হবে? আগে সেমিকোলন এবং পরে কমা দিতে হবে। কথা মনে থাকবে তো নাকি? জি জি। আচ্ছা, গেল। তাহলে আমরা দাদা অনেক কিছু স্মল এর শিখেছি। ক্ষেত্রে যেন কি ইউজ করা লাগে? কিসের কমার ক্ষেত্রে?
স্মল কনজাংশনের ক্ষেত্রে কমাটা যেন স্মল, এটা কখন আগে ইউজ করা গত লাগে? ক্লাস দেখেন, কমা ইউজ করতে আমি দিয়েছি, আলোচনা করে দিয়েছি, দেখেন ঠিক আছে। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, তাহলে এই যে দাদা আপনি অ্যাজেক্টিভ, একটা ভাই আর প্রশ্ন, এখন প্রশ্ন দাদা ধরেন কি, দাদা প্রশ্ন করতাম না, একটা বলতাম দাদা সহজে। স্মল কনজাংশন দাদা ওই যে দুইটা বা তিনটা মানে হচ্ছে অক্ষর নিয়ে যেটা হয় সেটা কি ওইভাবে স্মল কনজাংশন হিসেবে বলতে পারি? বলতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন, আপনি যে লিখলেন, ধরেন আপনি বাক্যটা লিখলেন, আপনি তখন বাক্যের স্ট্রাকচার বুঝা ফেলাইছেন যে সুমন হু ইজ এ স্টুডেন্ট অফ IBA টিচেস ইংলিশ। এবার আপনাকে একটা জিনিস দেখতে হবে, এই যে আপনি বাক্যটা লিখলেন, এই যে অ্যাজেক্টিভ ক্লজটা লিখলেন, এই অ্যাজেক্টিভ ক্লজের ভিতরে যদি আমি তাকাই, আমি দেখতে পাচ্ছি এখানে একটা প্রিপোজিশন আছে অফ। এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে IBA। আমি যদি বলি আমি এই প্রিপোজিশনের অবজেক্টের জন্য একটা অ্যাজেক্টিভ ক্লজ আনলে কোনো সমস্যা আছে? নো। কোনো আমার কোনো সমস্যা নাই সমস্যা কিন্তু। নাই। এখন মনে করেন মনে মনে আমি একটা অ্যাজেক্টিভ ক্লজ এখানে আনলাম। এখন যদি জিজ্ঞেস করা হয় এটা কার অ্যাজেক্টিভ ক্লজ, এটা কি বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের অ্যাজেক্টিভ ক্লজ, নাকি বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের অ্যাজেক্টিভ ক্লজের ভিতরে অবস্থিত একটা প্রিপোজিশন অফ, ওই প্রিপোজিশনের অবজেক্টের অ্যাজেক্টিভ ক্লজ? বলেন তো, বুদ্ধি করে দিই, পারেন কিনা বলতে? প্রিপোজিশন প্রিপোজিশনের প্লাস অবজেক্টিভ। এই যে আপনি তো অবজেক্টিভ শর্টকাট অ্যান্সার দিলেন, অ্যান্সারটা তো সুন্দর করে বলবেন যে এটা হইতেছে বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের অ্যাজেক্টিভ ক্লজের ভিতরে যে প্রিপোজিশন আছে তার অবজেক্টের অ্যাজেক্টিভ ক্লজ। কথাটা কি আমি পুরো স্টেপটা বুঝতে পারছি? জি দাদা। আচ্ছা, এই অনেকেই বলে কি যে আরেকবার। আমি নাকি পড়াইতে গেলে কনফিডেন্স নষ্ট করে ফেলি। শুনেন, কনফিডেন্স নষ্ট না, এটা হচ্ছে আপনার ব্রেইন স্টর্মিং। আপনি ব্রেইন স্টর্মিং করবেন। দেখেন, আপনি বললেন যে ভাই আমার বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? সুমন টিচেস ইংলিশ। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট কি? সুমন। এই সুমনের অ্যাডজেক্টিভ ক্লজ কি? হু ইজ এ স্টুডেন্ট অফ IBA। এই অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে আবার একটা প্রিপোজিশন কি? অফ। তার অবজেক্ট কি? IBA। তাহলে IBA এর জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনলাম। পুরো স্টেপটা বুঝতে পারছি আমরা? জি দাদা। তার মানে, তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এটাই, এই যে আপনি বাক্যের অ্যাজেক্টিভ ক্লজ লিখছেন, এই অ্যাজেক্টিভ ক্লজের মধ্যেও তো কি কোনো না কোনো ভাবে একটা সাবজেক্ট থাকতে পারে, একটা অবজেক্ট থাকতে পারে, একটা কমপ্লিমেন্ট থাকতে পারে, একটা প্রিপোজিশন অবজেক্ট থাকতে পারে। এদের জন্যও আমরা অ্যাজেক্টিভ ক্লজ আনতে পারি, পারি কিনা? জি দাদা। এখন আপনি না এটা আনলেন, দেখেন সেন্টেন্স কেমনে কে কারে পেঁচায়। সেন্টেন্স লার্নিং এর মজাই তো এখানে। আমি লিখলাম দ্যাট ইজ এ ভেরি, ঠিক আছে, ভেরি ফেমাস ইনস্টিটিউশন। ওকে, তাহলে এই অ্যাজেক্টিভ ক্লজটা কি হলো? অ্যাজেক্টিভ ক্লজের ভিতরে গিয়ে ঢুকে গেল নাকি? কথা কি ঠিক আছে আমার? জি। এখন এই যে দ্যাট ইজ এ ভেরি ফেমাস ইনস্টিটিউশন, এই বাক্যটা মেনলি কি ছিল? আমরা যদি টেকনিক্যালি ভাবি, বাক্যটা ছিল ইট ইজ এ ভেরি ফেমাস ইনস্টিটিউশন। এই জায়গাতে ইট কেটে আমি দ্যাট বসাইছি, তাই না? জি দাদা। হ্যাঁ দাদা। এখন আপনি বলেন এই ইট ইজ এ ভেরি ফেমাস ইনস্টিটিউশন, এই বাক্যের কমপ্লিমেন্ট বা অবজেক্ট হচ্ছে এ ভেরি ফেমাস ইনস্টিটিউশন, নাকি? হ্যাঁ জি। দাদা। তাহলে এটার জন্য কি আনতে পারতাম? এটার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ দাদা। আনতে পারতাম, এক্স্যাক্টলি। আমি আরো সহজ করে বুঝাই। আমি মনে করেন বললাম যে ইট ইজ কি লোকেটেড ইন ঢাকা। তাহলে আমি কি বলবো? দ্যাট ইজ লোকেটেড ইন কি? বলেন বলেন। দ্যাট ইজ লোকেটেড ঢাকা। ইন ঢাকা। ইন ঢাকা। তা আমি যদি বলি ঢাকা নাউনের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারতাম না? তাহলে বলেন বুদ্ধি করে এবার। হ্যাঁ দাদা। আনতে আরো পারতাম কিন্তু। দিতেন। তার মানে কি এইভাবে যদি সারা জীবন লেখি এটা শেষ হবে? নো। না দাদা। শেষ হচ্ছে হবে না, না। ইট উইল বি কন্টিনিউইং অ্যাজ ইট ইজ, ইট উইল বি কন্টিনিউইং অ্যাজ ইট ইজ, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এইভাবে অ্যাডজেক্টিভ অনেক ক্লজের মজাদার ভিতরে ছিল। অ্যাডজেক্টিভ ক্লজ, দিস ইজ এ ভিশিয়াস সাইকেল, ভিশিয়াস লুপ অফ অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট ইজ এন্ডলেস, ইট হ্যাজ নো এন্ড। আমি এই জন্যই বারবার বলি যে আপনি যদি অ্যাডজেক্টিভ ক্লজটাই বুঝতে পারেন, আপনার লেখা শেষ হবে না। এই দাদা পর্যন্ত এখানে বুঝতে সব পারছেন? দ্যাট ইউজ করে যাবো? ভাই দ্যাট ইউজ করবেন না কি ইউজ করবেন সেটা আপনার ইচ্ছা। আপনি কি প্লেসের ক্ষেত্রে কি দ্যাট ইউজ করবেন নাকি হোয়ার ইউজ করবেন? বলেন তো বুদ্ধি করে। না না, এখানে দাদা দুইটা, ইংলিশের জন্য একটা করতেছি, আবার আইবি এর জন্য একটা করছি। দুই জায়গায় কি দ্যাট ইউজ করবো কিনা বা অন্য কিছু? আপনি দুই জায়গায় কেন, সব জায়গায় ইউজ করবেন, কোনো সময়। আপনি শুধু দেখবেন
যেটা কেটে আনতেছেন ওটার জন্য দ্যাট প্রযোজ্য কিনা। যে আইবিএ যে লিখলাম যে আইবিএ ইট, এটা একটা বস্তু বা অব্যক্তি, তাহলে কেটে আমি দ্যাট আনতে পারি না? জি 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 পারি দাদা। এখন ঢাকা যদি প্লেস বোঝায় তাহলে আপনি ওই যে হোয়ার আনবেন, ঠিক আছে না? ওকে। এখানে হোয়ারটা মানে লেখা হয় এর ঠিক ব্যাপারটা আছে? বুঝতে পারছি, আচ্ছা গেল। এখন প্রশ্ন হচ্ছে এটা তো শেষ নাই, সো এইভাবে এটা কন্টিনিউ করতেই থাকবে, করতেই থাকবে। আমরা কি এটা ধরতে পারছি নাকি পারি নাই? দাদা ধরতে পারছি। হ্যাঁ আচ্ছা, দাদা ধরতে পারছি। আমরা আরো অনেক জিনিস শিখবো, যেমন ঢাকার ক্ষেত্রে কখনো কখনো দ্যাট দিয়ে হয়, কখনো কখনো হুইচ দিয়ে হয়, আবার দ্যাট বা হুইচের পার্থক্য আছে, সব শিখবো, বাট কোনো তাড়াহুড়া করবো না, আস্তে ধীরে শিখবো। এবার আপনাকে আমি একটা মজার জিনিস বলবো। এই যে দ্যাট বা সরি, এই যে আপনি অ্যাডজেক্টিভ ক্লজ লিখতেছেন, এই অ্যাডজেক্টিভ ক্লজ কি বাক্যের জন্য লেখাটা ম্যান্ডাটরি নাকি ম্যান্ডাটরি না, বলেন তো বুদ্ধি করে? ম্যান্ডেটরি না দাদা। না লিখলেও চলে। মনে রাখবেন, আমার প্রশ্নের উত্তর কখনো স্পেসিফিক হবে না। আপনি বলবেন যে ভাই দুইটাই হইতে পারে, শিখাই দিই আপনাদেরকে, ঠিক আছে? আমি যখন বলবো যেটা কি হ্যাঁ নাকি না, মনে রাখবেন রাইটিং এ তো কোনো ফিক্স গ্রামার নাই। তাহলে আপনি উত্তর টেকনিক্যাল দিবেন যে ভাই আপনার মতো এটা দুইটাই হইতে পারে, হ্যাঁ হইতে পারে, না হইতে পারে, সব আমরা জানি না। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ দাদা। ঠিক আছে দাদা। তাহলে এখন বুদ্ধিটা করি, তাহলে আমার এই প্রশ্ন উত্তর কি হবে? ম্যান্ডেটরি হইতেও পারে, নাও হইতে পারে। তো এই যে একটা অ্যাডজেক্টিভ ক্লজ দরকারি নাকি দরকারি না, এই কনসেপ্টের উপর ভিত্তি করে অ্যাডজেক্টিভ ক্লজকে দুই ভাগে ভাগ করা যায়। এই যেটা গুরুত্বপূর্ণ জিনিস, বেসড অন দা নেসেসিটি অফ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। একটা অ্যাডজেক্টিভ ক্লজের নেসেসিটির উপর ভিত্তি করে ইট হ্যাজ বিন ক্লাসিফাইড, সরি ইট ইজ অফ টু টাইপস। এটা দুই প্রকারের, ঠিক আছে? এটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গিয়ে কি রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? নন রেস্ট্রিকটিভ, দুটো কপাল, রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, মনে থাকবে জিনিসটা? হ্যাঁ দাদা। জি দাদা। অ্যাডজেক্টিভ ক্লজ তো আমি লিখলাম, ভালো কথা। এখানে কিন্তু মাত্র শুরু হলো, দেখেন গত ক্লাসের আলোচনার চাইতে আজকে আলোচনা অনেক টাকায় গেছেন আমাদের, হ্যাঁ দাদা। আরো আগাবে এবং আরো ডিপে যাবে। কিন্তু আপনার কাজ হলো ভেঙে ভেঙে সব শিখে ফেলা, ভুল করা যাবে না। তাই আমরা আজকে শিখলাম এই যে অ্যাডজেক্টিভ ক্লজ চলতে আছে, চলছে গাড়ি যাত্রাবাড়ি, এই ক্লজ প্রয়োজনীয় নাকি প্রয়োজনীয় না এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ হবে, রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ। নেক্সট ক্লাস আমরা ঠিক এখান থেকেই শুরু করব। দেখেন শার্প 9টায় শুরু করলাম, শার্প 10টা 30-এ শেষ করলাম, একদম অ্যাজ ইট ইজ, দেখছেন? তাহলে আমরা দাদা আমার পুরোটা একটা বুঝতে কোশ্চেন পারছি। প্লিজ। বলেন, প্রশ্ন বলেন। এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনে আমরা দুইটা জিনিস দেখলাম, যে ইট হুম, অ্যাডস টু সিমিলার আইটেমস আর এটা ডিফারেন্ট আইটেম। হুম, তো হুম। এখন এই সিমিলার আইটেমটা কি আমরা শুধু বলতে বুঝবো যে দুইটার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড হবে, আর দুইটা এখানে একটা আপনি ইন্ডিপেন্ডেন্ট বোধহয় আর গত একটা ক্লাসটা ডিপেন্ডেন্ট? করেন না, আপনি মানে আজকে জয়েন করেছেন তাই না? ফার্স্ট না না দাদা, আমি করেছি এর জন্য গতদিন ফার্স্ট ক্লাসটা। ক্লাস আমরা বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট, সরি, সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলা সিমিলার জিনিসকে অ্যাড করে, মানে ও দুইটা নাউনকে অ্যাড করতে পারে, দুইটা প্রোনাউনকে অ্যাড করতে পারে, দুইটা ক্লজকে অ্যাড করতে পারে, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অ্যাড করতে পারে, ইভেন দুইটা সাবঅর্ডিনেটিং ক্লজকে অ্যাড করতে পারে। বাট যাই অ্যাড করুক না কেন, আইটেম দুইটা সেম হবে। বুঝতে পারছি ব্যাপারটা আমরা? হ্যাঁ দাদা। জি স্যার। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের নেক্সট ক্লাসটা কবে যেন বলেন তো একটু বুদ্ধি করে? কালকে। কালকে। না না, শুক্রবার, শনিবার শনিবার দাদা, শনিবার। শনিবারে আপনাদের নেক্সট ক্লাস শনিবারে। সো সবাই দয়া করিয়া হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্কটা মেইলে সাবমিট করবেন, ঠিক আছে? আমি কিন্তু সবার হোমওয়ার্ক দেখতেছি বসে বসে, কে কি করতেছেন না করতেছেন। দাদা আর একটু কন্টিনিউ করুন স্যার, ভালো লাগতেছে তো, রুটিনটা শেষ করে দিলেন। ভাল লাগলে তো হবে না ভাই, আমার তো পরিবার আছে, ঠিক আছে? জি স্যার। ওকে, সো পড়েন। দাদা আর আমি রাইটিং এর আর একটা কোনো জানার ব্যাচ, ছিল দাদা। হ্যাঁ কি বললেন? দাদা ওই হোমওয়ার্কটা কিভাবে করবো? আপনি যেভাবে পড়াচ্ছেন আমরা আমি কি একটা জাস্ট? মেল দিয়ে দিয়েছি, আমি যেমন টাইপ করে করে পড়াইছি, আমি চাইলেই পারতাম জি একটা প্রিমেড লেকচার শিট নিয়ে বসতে, আমি কিন্তু বসি না, এত দিন ধরে পড়াই, জি তারপরে এখনো টাইপ করে পড়াই। আপনারাও কি করবেন বলেন তো বুদ্ধি করে? ওই সুন্দর করে করে লিখবেন, হাতে লিখে আমাকে ছবি স্ক্যান করে ও, ছবি তুলে পিডিএফ করে মেল করবেন। একটা মেল দেওয়া আছে দেখেন গ্রুপে, ঠিক আছে? স্যার একটা ঠিক আছে জিজ্ঞাসা দাদা। করতে পারি? কি টপিকের উপর লিখবো স্যার? কোনো টপিক নাই, যে আপনি আমি তো যেগুলো পড়াচ্ছেন গ্রামার এগুলোই পড়াচ্ছি, কি আপনি তো আমরা লিখবো গ্রামারটা না নোট নতুন করেন। কিছু লিখবো? হ্যাঁ, গ্রামারটা নোট করেন।
সেন্টেন্স মেক করলে কিন্তু আপনি সেন্টেন্স মেক মেক করবেন টেক স্যার। ভাই ভাই চুপ 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 সবাই চুপ শুনেন, কিচ্ছু মেক করতে হবে না, যা পড়াইছি এইটুকুই করেন। সেন্টেন্স মেক করার সময় আমি বলবো যে এখন তোমরা সেন্টেন্স মেক করো, ক্লাস ওয়ার্ক দেবো, হোমওয়ার্ক দেবো, সব রেডি করা আছে। কারণ এখন তো ক্লাসে আসলে এআই কে ইন্টিগ্রেশন করছি আমরা, সো ক্লাস কোয়ালিটি আরো ভালো হয়েছে। একটু সময় দেন, যা দিচ্ছি এগুলোকে ভালো করে নোট করে একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট ডেভেলপ করেন। আচ্ছা আমি একটা জিনিস বলি, আমি তো রাইটিং আসলে এক্সট্রা করে লঞ্চ করবো না, অনেকেই আমাকে যেটা নক দিয়ে যাচ্ছে এটা সেটা হাবিজাবি। আমি একটু বলি, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যারা আপনাদেরকে বলতেছে যে ভাই ওনার কাছে ভর্তি হবো, হ্যাঁ, আমি ওকে বলছি না যে ভাই আমার মার্কেটিং করেন, দয়া করে কোনো গ্রুপে আমার মার্কেটিং করার কোনো দরকার নাই। আমি আমি একেবারে আলাদা একটা মানুষ ভাই, একটু চুপচাপ থাকতে পছন্দ করি, ঠিক আছে? যদি কেউ আগ্রহী হয় ওই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমার টিমের 4639, ওই নাম্বারটা দিয়ে বলবেন যে এই নাম্বারে নক দিয়ে এই ভর্তি হওয়ার প্রসেসটা জানতে। কারণ আমার ফেসবুক ইনবক্স একদম শেষ করে ফেলাইছে বলা হয় না, ঠিক আছে? স্যার একটা জিজ্ঞাসা করবো স্যার। বলেন ভাই, শুনতেছি। স্যার আপনি কি এই কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব গুলো দেখাবেন? আপনার ফাইনাইট নন ফাইনাইট ভার্ব দাদা পড়তেই চলে হবে। যাবো, আর তো কোনো ক্লাস নেই আজকে। না, শেষ, ক্লাস শেষ। ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব আমার পুরো লেকচারে কোথাও লাগবে না। এটা পড়াবে হচ্ছে প্রিলিমিনারি গ্রামারের ক্লাসে, যিনি পড়াবেন জামিল স্যার পড়াবেন। আমি আলোচনা যাবই তো না, আমি আপনাকে অন্য দিক দিয়ে নিয়ে যাব, ঠিক আছে? দাদা ওকে। আমার একটা কোশ্চেন ছিল। রুটিনটা ভাই বেসিক্যালি শুক্র শনিবার বাদে বাকি 5 দিন বলা ছিল, ঠিক আছে? ওকে। কালকে ক্লাস নেই, রোববারে ক্লাস, তারপরে শনিবারে নিব, কারণ আমরা একদিন পিছিয়ে ছিলাম এই কারণে, ঠিক আছে? দাদা উপরে হোমওয়ার্ক জমিন নিচে পাঠিয়েছি, আসমান কথা এখনো সত্য। রিপ্লাই পাইনি। দাদা আমার একটা কথা ছিল। ভাই আর প্রশ্ন করেন না, বিদায় নেই, আমার বাচ্চা পোলাপান কালকে কান্নাকাটি তো করছে। দাদা বৃহস্পতিবার। এখন স্যার বিদায় লাস্ট নেই, পরশু ক্লাসের তো অনেক ভিডিও আছে, কি ঠিক আমরা আছে? পাবো? লাস্ট হ্যাঁ, কি ক্লাসের ভিডিও কি আমরা পাবো? লাস্ট ক্লাসের লাইভ ভিডিও রেকর্ডিং। দেওয়া আছে অলরেডি, আর এটার ভিডিও কালকের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে। শুধু আর একটা ওইটাও প্রশ্ন ছিল আমার আর কি, প্লিজ। আপনাদেরকে রেকর্ড করে দিয়ে দিব, কোনো সমস্যা প্রশ্ন নেই। থাকলে স্যার কালকে তো বৃহস্পতিবার, কালকে ক্লাস হবে না? ও কালকে কি বৃহস্পতিবার? জি স্যার। তাহলে তো কালকে আমি ক্লাস এটা হবে, হ্যাঁ বলতে ঠিকই আছে। আমি তো আজকেই বৃহস্পতিবার ভাবতেছি। কালকে অবশ্যই ক্লাস হবে। হ্যাঁ কালকে জি জি। অবশ্যই ক্লাস হবে, হ্যাঁ হ্যাঁ কালকে নেক্সট ক্লাস কালকে, ঠিক আছে? ভাই বিদায় নিচ্ছি এবার, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই খুশি ক্লাস করে। জি জি স্যার। এবার আজকে রিভিউ দিবেন, দেখি কে 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 অনেক কত ভালো খুশি, রিভিউ দেন, অনেক দেখবো খুশি। যারা, ঠিক আছে? আজকে পোলাপানটা দেখাবো যে আমাদের ক্লাসে রিভিউ ভালো। ওকে, বাই বাই, গুড নাইট সবাইকে, হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার ভাই সবাইকে, আসসালামু আলাইকুম এবং নমস্কার, গুড নাইট। নমস্কার।